ডিজাইন মোটামুটি শিখে ফেললাম। দেন আজকে আমরা অন পেজ এসিও দেখব। তো আপনারা যে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী 10-15 মিনিট টাইম পাবেন। প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে আপনারা জানতে পারেন। হ্যালো। জি হ্যালো। জি আমরা কি 5 মিনিট ওয়েট করব? হ্যাঁ, করা যেতে পারে, 5 মিনিট হয়তো করা যেতে পারে। যেহেতু রেকর্ডেড থাকবে আমরা শুরু করে দিতে পারি, তাই না? হ্যাঁ জি, সেটাই বলছিলাম, শুরু করা যেতে পারে, কারণ ওই আমি যারা হয়তো একটু জয়েন করতে পারছে না তারা পরে দেখে নিবে আর কি। জি ভাইয়া আজকে আমাদের তো সপ্তম ক্লাস, ষষ্ঠ ক্লাস ভাইয়া, তাই না? জি 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 আজকে অন পেজ এসইও হবে নাকি রিভিউ কন্টেন্ট রাইটিং, কোনটা হবে ভাইয়া? অন পেজ হবে। অন পেজটা বুঝে গেলে আপনারা রিভিউ কন্টেন্ট রাইটিংটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, শিডিউল ওয়েবসাইটের শিডিউলে আজকে অবশ্য রিভিউ কন্টেন্ট রাইটিং এর ক্লাস। হ্যাঁ, এই দুইটা আপনি আগে পরে করতে পারেন। রিভিউ আগে পরে, কন্টেন্ট আচ্ছা, রাইটিং এর আচ্ছা। সাথে অন পেজের সাথে কিন্তু অনেক সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক কারণ আছে। হচ্ছে আপনার এই যে অন পেজটা অ্যাপ্লাই করবেন কিন্তু কন্টেন্ট রাইটিং এ, তাই না? মেইনলি আপনার বেসিক্যালি যে জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, আমরা ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস সময় অনেক কিছু দেখে গেছি আমাদের কম্পিউটারের যে যে বিষয়গুলো ছিল। তো এগুলো আসলে মেইনলি আমাদের এখন কন্টেন্টে অ্যাপ্লাই করব, তাই না? তো এটা হচ্ছে মেইনলি অন পেজ এসইও, অর্থাৎ আমাদের সাইটের মধ্যে বা আমাদের কন্টেন্টের মধ্যে যে কাজগুলো করতেছি, ঠিক আছে, এটাই মেইনলি অন পেজ এসইও। তো এই দুইটা ক্লাস অনেক সাদৃশ, অনেক কিছু মিল আছে। এই জন্য আপনি এটা অন পেজ এসইও ক্লাসও যদি আগে করেন তাহলে কন্টেন্ট রাইটিং করতে আপনাদের সুবিধা হবে আর কি। আচ্ছা মাসুদ পারভেজ স্যার, আপনার সাইটটা আমি দেখেছি। আপনি ওই যে সোশ্যালের বাটনগুলোতে আপনার মনে হয় হ্যাশ লিঙ্কটা দেওয়া, তাই না? এখনো এখনো শেষ হয়নি ভাইয়া। জি, এখনো না আমি সময় দেখেছি পাচ্ছি এমনি না। আপনার এটা জি, ভালো হয়েছে। জি, চেষ্টা করছি আপনাদের সহযোগিতা নিয়ে একটু সাইটটা ফুললি রেডি করে মার্কেটিং করা আর কি। জি আমি আজকে অফিস থেকে একটু সাপোর্ট নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। রিকো স্যার যথেষ্ট সুন্দর কিছু সাজেশন দিয়েছে, জি আলহামদুলিল্লাহ সেগুলো ইমপ্লিমেন্ট করলে আশা করছি সাইটে সাইট সাইট দিয়ে ট্রাফিক জেনারেট করা যাবে এবং আমার যে প্ল্যান আছে, সো ভাইয়া যে সাজেশনগুলো দিয়েছে, সো সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু আশা করছি। আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক আপনার জন্য, আমাদের জন্য, আপনার জন্য অবশ্যই সবসময় শুভকামনা থাকবে আমাদের থেকে। আর যে কোনো সমস্যায় তো অবশ্যই সাপোর্ট পাবেন, 1-to-1 সাপোর্ট পাবেন। ওকে জি ইনশাআল্লাহ। জি স্যার, আপনাদের আর কোনো প্রবলেম আছে আগের ক্লাসের নিয়ে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। আমার একটা প্রবলেম ছিল, আমার ল্যাপটপটা তো নষ্ট হয়ে গেছে। আমি অন্য একজনের ল্যাপটপ একটা এনে স্যার একটু চেষ্টা করছিলাম, পরে এক জায়গায় আটকে গেলাম। ওই যে ডোমেন অ্যান্ড হোস্টিং যে ক্লাসটা হয়েছে ম্যামের, তো ওইখানে ওয়ার্ডপ্রেসটা কানেক্ট হইতেছিল না। কেন? আমি ওর একটা স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে পোস্ট করেছি, কিন্তু কোনো রিপ্লাই আমি পাইনি। আচ্ছা সরি, হয়তো আমার থেকে, আমি তো গ্রুপ চেক করি। এবং পরবর্তীতে আমাকে মিস কল দিয়েছিল আজকে, তো 12টার দিকে মনে হয়। আমি ফোন ব্যাক করছি কিন্তু ওইখানে দেখলাম যে মানে এঙ্গেজ দেখাচ্ছে, এই জন্য কথা হয় না আমার। স্যার কাইন্ডলি যদি একটু গ্রুপে দেখতেন স্যার। এই যে এই ব্যাপারটা না নাকি? জি জি জি, মোহাম্মদ শফিকুল ইসলাম, ওই আইডির নাম হচ্ছে শফিক সেলিম নামে। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে আপনার? ওখানে জ্যাম স্যার ওই কাজ করতেছিল না? জি জি, ওইটা যখন ওই যে আচ্ছা, আমি আপনাকে কালকে ইস- রাতেই মেসেজ দিয়েছিলাম তো। আপনার প্রোফাইল একটু মেসেজ চেক করুন তো, আমি আপনার প্রবলেমটা দেখিয়েছিলাম, আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম আমি। আপনার মেসেঞ্জারে আমি নক দিয়েছিলাম আপনাকে। মেসেঞ্জারে তো আমি স্যার দেখিনি, তবে অফিস থেকে বলছিল যে স্যার এখন ক্লাসে ব্যস্ত আছে, আপনি কালকে 12টার পরে ফোন দিন। আচ্ছা, আমাকে আমাকে হ্যাঁ, সাপোর্ট টিম থেকে ফোন করা হয়েছিল, তখন আমি তো আসলে আপনার নাম্বার নেই, তো আমি আপনাকে মেসেঞ্জারেই নক দিয়েছিলাম। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছিল আপনার? ওইটা স্যার ওই যে এক্সাম এটা
সফটওয়্যারটা এটা আচ্ছা, যখন আমরা স্যার আমি ইনস্টল দেখতে করতে পাচ্ছি, যাব, এটা আপনি আরেকবার আনইনস্টল করে ইনস্টল করেন, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আপনি মাইএসকিউএলটা অন রেখেছিলেন তো, তাই না? জি জি, ম্যাম যেভাবে দেখেছে হুবহু ওইভাবেই করছি। আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক হচ্ছিল না? স্টার্ট বাটনে ক্লিক হয়, কিন্তু ওই যে স্টার্ট বাটনে ক্লিক হওয়ার পরে অ্যাডমিন হবে না, অ্যাডমিনটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ, অ্যাডমিন অ্যাক্টিভ হবে। কিন্তু কিন্তু ওইটা অ্যাক্টিভ হয় না। ডাটাবেজ অন করেছিলেন? জি জি, হ্যাঁ, ডাটাবেজ ক্রিয়েট করেছিলেন? ডাটাবেস ক্রিয়েট তো করেছি। ডাটাবেজ ক্রিয়েট করলে তো প্রবলেম হওয়ার কথা না। অ্যাডমিনটাই ওখানে হচ্ছে না, মানে ডেট দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, একটু বলা যাবে? জি, বলেন। আচ্ছা, এইটা ছাড়া কি যে ওয়ার্ডপ্রেসের যে বিট নামে যেটা সরাসরি আছে, ওইটা কি সরাসরি ডাউনলোড করলে হবে? বুঝতে পারিনি আপনার কথা। বললাম বিট নামে ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড একটা আছে, ওইটা কি সরাসরি ডাউনলোড করা যাবে? মানে আমারও সেম প্রবলেম হয়েছিল, বাট এখন আসলে কম্পিউটারে বারবার রিস্টার্ট নিচ্ছে। মানে সেম প্রবলেমটা আমারও হয়েছিল, কালকে রাতে আপনি আমাকে আমার চ্যাটাতে রিপ্লাই দিয়েছিলেন আর কি। মানে সেম প্রবলেম আমারও হয়েছিল। আচ্ছা, ওয়ার্ডপ্রেস তো আপনি ইনস্টল করবেন, কিন্তু এই জ্যাম্পের মাধ্যমে আপনি হোস্টিংটা কিভাবে করবেন? আপনার পিসিটাকেও তো হোস্টিং বানাইতে হবে, জ্যাম্পটা এই জায়গাটা কাজ করে আর কি হোস্টিং এর জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে এটা আসলে ওই জ্যাম্পেই আসলে কাজটা করতে হবে আর কি। হ্যাঁ, মানে আপনি হোস্টিংটা যে আপনি করবেন সেটা কিন্তু জ্যাম্প করে দিচ্ছে আপনার পিসি যে অ্যাজ এন হোস্টিং, তাই না? আপনার তো একটা যখন ওয়েবসাইট রান করবেন একটা হোস্টিং লাগবে না? তো এই হোস্টিং এর কাজটা জ্যাম্প আপনার পিসিকে হোস্টিংটা বানাই দিচ্ছে আর কি। তো জ্যাম্প এই জায়গাটা কাজ করে। ওয়ার্ডপ্রেস তো আপনি ওর ভিতরেই রাখতেছেন, তাই না? ওয়ার্ডপ্রেস তো আপনি সাইডে যে ওয়ার্ডপ্রেস ইউজ করবেন এটা একই ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, কিন্তু জ্যাম্পটা হচ্ছে আপনার পিসিকে হোস্টিং করে দিচ্ছে আর কি, এই যে আপনার লোকাল হোস্ট হিসেবে বানাই দিচ্ছে আর কি আপনাকে। তো ভাই আমার ইয়ে থাকবে, আপনি আবার নতুন করে এটা আনইনস্টল করেন, আনইনস্টল করে আবার ইনস্টল করেন। আমি আসলে দুইবার ট্রাই করেছি, আনফরচুনেটলি আসলে এখন পিসিটা আর কাজ করতেছে না, মানে ওইটা পিসিটা বারবার শুধু রিস্টার্টই নিচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা ওই যে সি ড্রাইভে গিয়ে আপনার হচ্ছে জ্যাম্পস যে একটা ফোল্ডার থাকে ওই ফোল্ডারটা ডিলিট করে নেবেন। আচ্ছা, দেন আবার নতুন করে ইনস্টলটা দিবেন। আমরা এখানে যখন সি ড্রাইভে যাব, এখানে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবো, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিব আনইনস্টল করার পরে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেমে মনে করেন, আমি অনেকের দেখেছি প্রবলেমটা হচ্ছে ওই যে আমি যে একটা প্লাগইনস দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানে হচ্ছে ওই যে হাইড লগইনটা কাজ করতেছে না, তখন আমরা ওই প্লাগইনসটাকে রিনেম করে দিবেন বা অন্য কিছু একটা করে দিলেই আপনার প্রবলেমটা চলে যাবে। বুঝতে পেরেছি, হ্যাঁ, হাইড লগইনের ওইটা বিষয়। হ্যাঁ, ঠিক আছে, আমি আসলে দেখি, আসলে প্রবলেমটা আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। তো আমি আজকে আসলে অ্যাকচুয়ালি আসলে অফিস থেকে বাসায় ফিরি রাত 8টার সময় প্রতিদিন। এটা একটা অনেক আমার জন্য আসলে একটু কঠিন হয়ে যায়, তারপরেও আসলে চেষ্টা করতেছি আর কি। আপনাদের আসলে মানে দেখেন, আমি জানি না আপনারা আসলে মানে আপনাদের তো আসলে অনেক ব্যস্ত থাকেন, মানে আসলে টাইমটা আসলে মিলানো যায় না যে আপনাদের সাথে একটা কমিউনিকেশন করবো আর কি। ওরকম আসলে মানে কোন টাইমে আসলে একটু সময় দেওয়া যায়, তাহলে আমি হয়তো আপনাদের শেয়ার করে ওই সময় কাজটা একটু বা কথা বলে কিছু সময় কাজ করা যায়, এরকম একটা ব্যাপার। তবে আই ডোন্ট নো, বাট আপনার মানে উইকেন্ড কোন দিন থাকে আপনার? ফ্রাইডে এন্ড স্যাটারডে। আচ্ছা, আপনি স্যাটারডের একটা প্ল্যান করেন। আমাদের অফিস হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ওকে, আপনি স্যাটারডের একটা প্ল্যান করেন যে 2টা থেকে আপনি বা 3টা থেকে 4টা একটা শিডিউল করেন, ওইটা করে ওভাবে করে আমাদের সাথে কথা বলতে পারেন আর কি, 1-to-1 এ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তো 9 মিনিট। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার মেসেজ দেখলাম স্যার, ইনবক্সে কোনো আমার মেসেজ আসেনি স্যার। তাই? জি স্যার, স্প্যামেও দেখছি স্যার, ওখানেও নাই স্যার। এই যে আমি এইমাত্র চেক করলাম স্যার, আর কাইন্ডলি একটু আরেকবার পাঠাবেন স্যার। এই যে দেখেন, টুইসডে 9:47 আমি আপনাকে মেসেজ করেছিলাম। আমার এখানে শো করছে না। এটা আপনার আইডি তো নাকি?
কি আছে স্যার ওখানে স্যার? ও আমি শেয়ার স্ক্রিনটা করে নাই না। না স্যার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি এটা আমার আইডি স্যার। জি আমিও তো আমার এখানে কনফিউজ হয়ে যাচ্ছি। আমার এখানে শো করছে না কিন্তু স্যার, আমি এই মাত্রই দেখলাম। আচ্ছা, কোনো একটা প্রবলেম হচ্ছে। স্প্যামেও দেখছি স্যার, ওইখানেও নাই স্যার। এই উপরের প্রবলেমটা আমার স্যার, ওই যে লাল দেখাচ্ছে স্যার। হ্যাঁ, আমি আপনার ইয়াটা দেখলাম। আপনি আনইনস্টল করে আপনি জ্যাম ফোল্ডারটা ডিলিট করে আবার নতুন করে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ফাল্গুন ভাইয়া, জি বলেন। হ্যালো জি, ভাইয়া, এই যে এলিমেন্টে যেটা আছে এখানে আমরা এলিমেন্টের কাজ করি, যেটা আমি কাজ করছি আর কি, এটা কি আমাদের ট্রু ভার্সনটা নেওয়ার দরকার আছে? আপাতত দরকার নেই। আপনি যদি একটা প্রো তো সবগুলোই ভার্সন, আপনি একসময় থিমও প্রো নেবেন। তো এখন আসলে গুগল আপনি প্রো নিলেন নাকি ফ্রি করলেন, গুগল সেটা দেখে না। গুগল দেখে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কতটুকু হলো সেটা। মনে করেন আপনি প্রো নিয়ে সাইটটা খুব এলোমেলো করে রাখলেন, ইউজারদের যে ডেস্টিনেশনগুলো যে জিনিসগুলো তাদের দরকার তারা তা পাচ্ছে না, তো আসলে তখনও কিন্তু প্রো এর অ্যাডভান্টেজটা আপনি নিতে পারলেন না। কিন্তু একসময় আলটিমেটলি আপনাকে প্রো নিতে হবে, কারণ প্রোতে অনেক কাস্টমাইজেশনের অনেক সুযোগ থাকে। আমি যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখিয়েছি না, এটা আপনার 10%ও নাই। যে আপনি প্রোতে যদি কাজ করেন আপনি আরও 90% এক্সট্রা পাবেন। অনেক কাস্টমাইজেশন করা যায় প্রোতে। তো আমরা আসলে মেইনলি যেটা করব, নর্মাল একটা লাইট থিম ইউজ করে কাস্টমাইজেশন করব, যাতে আমাদের আজকে একটু স্পিড অপটিমাইজেশনও দেখাবো, তো সেখানেও ওই ব্যাপারগুলো চলে আসবে, রিলেভেন্ট যেহেতু আছে বলি। তো আপনি লাইট থিম ইউজ করবেন, কম প্লাগইন ইউজ করার চেষ্টা করবেন, দরকার ছাড়া ইয়া করবেন না, এত হাবিজাবি ডিজাইনও করার দরকার নেই। জাস্ট যাতে আপনার ইউজাররা কি আসবে, একটা ভালো কন্টেন্ট চাইবে, একটা ভালো ইনফোগ্রাফিক অর্থাৎ একটা ভালো ছবি থাকবে এবং একটা বাটন থাকবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনি একটু ভালো করে ফোকাস করবেন। বাটন একটু শ্যাডো ইউজ করবেন, বাটন দরকার একটু কাস্টমাইজ বাটন ইউজ করবেন। আমরা তো বর্গাকার ইউজ করি, আপনি একটু রাউন্ড শেপ ইউজ করলেন। তো এই যে জায়গাগুলো যেটা অ্যাট্রাকটিভ করা যায় সেই জায়গাগুলো করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ফ্রিতে করতে পারি। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করি। আমরা আগেও জেনেছি যে এসইওকে আমরা সাধারণত বেসিক্যালি যদি আমি বলি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। এখন আমি যখন আপনাদেরকে কম্পিটিটর অ্যানালাইসিস দেখিয়েছিলাম, কম্পিটিটরদের অন জেনারেল ছিল প্রথমে, জেনারেল, অন পেজ, অফ পেজ, এই তিনটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম। তো অন পেজ এসইওটা আসলে কি? অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য আপনি কি কি কাজ করবেন, কত ভালো এসইও করবেন, ঠিক আছে? গুগলের রুলস অ্যান্ড যে রেগুলেশনগুলো আছে সেগুলো আপনি কত ভালো ফলো করতেছেন, আর আপনি কিভাবে করলে অন পেজ এসইওটা পারফেক্ট হবে, আপনার কন্টেন্টটা মেইনলি আসলে কি আমরা কি চিন্তা করব? গুগল, আচ্ছা গুগল কেন বিশ্বের মধ্যে সেরা বা মানে সার্চ ইঞ্জিনের মধ্যে সেরা, এটা কখনো চিন্তা করেছেন? দেখেন গুগল কি করে, তার ইউজাররা যে ব্যাপারগুলা সার্চ করে সে কিন্তু খুব ইজিলি ইউজারদের নিডসটা ফুলফিল করতেছে। এই জন্য যে গুগল সবার কাছে একটা অ্যাকসেপ্টেবল অবস্থায় পাচ্ছে। এখন গুগলের কাছে আপনি কখন অ্যাকসেপ্টেবল হবেন? যখন আপনি ইউজারদেরকে ভালো জিনিস দিতে পারবেন, তাই না? এই যে এখানে তিনটা প্লেয়ার কাজ করে অলওয়েজ, একটা দেখেন ইউজার, আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আরেকটা হচ্ছে মানে এসইও এক্সপার্টরা। এই যে তিনটা প্লেয়ারের মাধ্যমে কিন্তু কানেকশনটা হয়। যাই বলেন, যেটাই ট্রানজ্যাকশন হোক না কেন, আসলে মেইন প্লেয়ার কিন্তু এই তিনজনই। তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমি যে অন পেজটা করতেছি সেটা যেন আমার পারফেক্টলি ইউজার ফ্রেন্ডলি হয়। তো আমরা আজকে মেইনলি শিখব যে অন পেজ এসইওর কী ব্যাপারগুলো আছে
এখন কি কি ফ্যাক্টরগুলো আসলে র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করবে। তো আমি এই যে যে পয়েন্টগুলো বলেছি হ্যাঁ এতে অন করছি যেটা সরি আসলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল এই জন্য আমি মিউট করলাম। আচ্ছা তো আমরা মেইনলি যেটা ফ্যাক্টরগুলোর কথা বললাম, যেটা আমরা হচ্ছে গুগলকে ভালো কন্টেন্ট দিব, গুগল আমাদের ভালো কন্টেন্টগুলো সে র্যাঙ্ক করাবে, মেইন কথা হচ্ছে এটা। আর কন্টেন্ট র্যাঙ্ক করানোর জন্য যে যে ফ্যাক্টরগুলো গুগল চায় আমরা সেই ফ্যাক্টরগুলো ইমপ্লিমেন্ট করব অন পেজ এসইওর ক্ষেত্রে। ওকে, ফার্স্ট অফ অল আসি, আমরা কিওয়ার্ড ভালো করে জেনেছি, কিওয়ার্ড প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চও করেছি। এখন আমরা যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা আমাদের ট্যাগে ইমপ্লিমেন্ট করব। আমরা জানি দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে গুগলের জন্য আর একটা হচ্ছে পোস্ট ট্যাগ, যেটা হচ্ছে আমরা দেখেন আমি সার্চ দিচ্ছি, যখন আমি ফার্স্ট কম্পিটিটর বা সেকেন্ড কম্পিটিটরের কাছে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পোস্ট টাইটেল, আমরা এগুলো চিনি। আর এই যে গুগল যেটা করতেছে এটা হচ্ছে মেটা টাইটেল। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা ট্যাগ টাইটেলে ইমপ্লিমেন্ট করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল একটা কন্টেন্টের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার টাইটেলগুলোতে আমি ট্যাগটা ইমপ্লিমেন্ট করছে কিনা। আজকের ক্লাসটা আসলে আপনার কাছে অনেক সহজ মনে হবে, কারণ আপনারা ব্যাপারগুলো জানেন। আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করেছি তখন ব্যাপারগুলো ভালো করে দেখেছিলাম। আচ্ছা, দেন আসেন লেভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএল। দেখেন আমি এখানে একটা ইউআরএল রেখেছি, যেটা হচ্ছে দেখেন ব্যাকলিঙ্কো, এটা ভালো একটা ব্লগ সাইট। ব্যাকলিঙ্কোর যদি আমি এইভাবে এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি, এটা দেখেন আমি যদি এই একটা ডেট দিয়ে রাখি, ক্যাটাগরি দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার এইখানে কোনো কিওয়ার্ড নেই, আমার এখানে কোনো এসইও ফ্রেন্ডলি ওয়েতে কিন্তু আমার ইউআরএলটা অপটিমাইজড করা না। আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ওখানে দেখিয়েছি যে কিভাবে আপনার ইউআরএলটা সেট আপ করবেন। তো আপনারা ওখানে সবসময় পোস্ট টাইটেল যেটা ছিল সেটাতে আপনার অলওয়েজ ক্লিক করে রাখবেন। দেন হচ্ছে আপনার কিওয়ার্ডটা যাতে আপনার ইউআরএল থাকে, অর্থাৎ দুইটা ব্যাপার এখানে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে এটা কিন্তু অপটিমাইজ করা একটা ইউআরএল, তার ওয়েবসাইটে পরে পেজ টাইটেলটা, পেজ ইউআরএলটা কেমন, তার হচ্ছে কিওয়ার্ডটা আছে এবং এই যে কিওয়ার্ডের মাঝখানে এই হাইফেনটা আছে। ওকে, তো আপনারা সবসময় জাস্ট এই যে এখানে একটা আবার আমি দিয়েছি যে এই ইউর কিওয়ার্ড, ওকে, এই যে এই মাঝখানে এই চিহ্নটা রাখবেন। সুতরাং এই ব্যাপারগুলো আপনারা ভালো করে দেখবেন। আমি এখানে মেইনলি 17 থেকে 18টা ফ্যাক্টর আলোচনা করব, একটু ভালো করে দেখেন। তারপর হচ্ছে আমাদের মডিফায়ার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি যখন এই পোস্টটাতে আসলাম, তার কিওয়ার্ড কি ছিল, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফুড স্মুথিস, ঠিক আছে। এখন এখানে দেখেন সে 9 ইউজ করেছে, একটা সংখ্যা ইউজ করেছে। আমরা আরও কয়েকটা ইয়াতে যাই, এই যে সে টপ ইন 2022 ইউজ করেছে, দেখেন টপ ইন 2022। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একটা অ্যাট্রাকটিভ মডিফায়ার ইউজ করবেন। আমি এখানে কয়েকটা মডিফায়ারের কথা বলেছি, যেমন 2021 বা 22, বেস্ট, গাইড, রিভিউ, হেল্প, যেটা আপনাকে আপনার লং টেল কিওয়ার্ডও করবে এবং আপনার র্যাঙ্ক করাতেও কিন্তু সাহায্য করবে। ওকে, এটা টাইটেলের ক্ষেত্রে, টাইটেলে আমরা এরকম মডিফায়ার ইউজ করব। আর আমরা অলওয়েজ দেখেছি যে এই ওয়ার্ডগুলো যখন আমরা কিওয়ার্ডে ইন্টেনশন নিয়ে পড়তেছিলাম বা যখন জানছিলাম যে কিওয়ার্ডে ইন্টেনশন, এগুলো কিন্তু আমাদের বাইং ইন্টেনশনের কিছু মডিফায়ার। ওকে, দেন হচ্ছে আমরা H1 চিনি, আমরা ট্যাগ কি আছে সেটাও জানি। তো
আমার কন্টেন্টে যে H1টা থাকবে, আমার কন্টেন্টে আমি আগেও বলেছিলাম আমার কন্টেন্টে মাত্র একটা H1 থাকবে, ঠিক আছে। আর ওই H1কে আমি বলছি হেডিং, অর্থাৎ আমাদের পোস্ট টাইটেল যেটা থাকবে সেটাই হচ্ছে আমার H1 থাকবে। মনে করেন আমার যদি এটা পোস্ট টাইটেল হয়, আমি ওয়ার্ডপ্রেসে এটা বলে দিব যে এটা আমার H1। আমরা ডিজাইন করার সময় আমরা H1 সেট করে দিচ্ছিলাম, এটা আপনারা অবশ্যই দেখেছেন। ওকে, আর আমি আগেও বলেছি গুগল আসলে কি করে, গুগল আপনি যেই কন্টেন্ট লিখেন না কেন সেটা সে তার কোডিং ভাষায় নিয়ে যায়, তার কোডিংয়ের কিছু ট্যাগ থাকে, তেমন হচ্ছে H1, H2, ঠিক আছে। তো আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব H1, তো অবশ্যই রাখতে হবে একটা, দেন হচ্ছে আমরা H2গুলোকে প্রায়োরিটি দিব। আর আমি আগে বলেছি H2তে আমরা H2, H3, H4 এগুলোতে আমরা LSI ইউজ করব, তো এগুলো আমাদের পরবর্তী স্লাইডে থাকবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে আপনি আপনার কন্টেন্টে শুধু যে টেক্সট কন্টেন্ট দিবেন তা না, আপনি আপনার কন্টেন্টে মাল্টিমিডিয়াগুলো ইউজ করবেন, অর্থাৎ যেমন ইমেজ ইউজ করবেন, ভিডিও ইউজ করবেন। আর আমি আপনাদেরকে কিছু সাইটের কথা আগেও বলেছি, এখনও বলছি যে পিক্সাবে, pixel.com, ফ্রিফি, ক্যানভা, এই সাইটগুলো থেকে আপনারা ফ্রি, অর্থাৎ কপিরাইট ফ্রি আপনারা ইমেজ পেয়ে যাবেন। এখন আরেকটা হচ্ছে দেখেন, আপনি ক্যানভা থেকেও কপিরাইট ফ্রি ইমেজ পেয়ে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের তাও কিন্তু প্রবলেম হয়ে যায়। তখন আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন, যাওয়ার পরে ইউটিউবে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন বা ওই ধরনের প্রোডাক্ট লিখে সার্চ করবেন, আপনারা কিছু ভিডিও পেয়ে যাবেন। ওই ইউটিউবের স্ক্রিনশটটা তুলেও আপনারা কিন্তু ক্যানভাতে গিয়ে কপিরাইট ফ্রি করে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওগুলো আপনার সাইটে আপলোড দিবেন, অর্থাৎ আপনার সাইটে ইমপ্লিমেন্ট করবেন। এখন আমরা এটা একটু দেখি, আমরা যদি সাইটে আসি, আমাদের এই সাইটটা আমরা ডিজাইন করেছিলাম, দেন যদি আমি একটা পেজে যাই বা অ্যাড এ নিউ পেজে গেলাম, আচ্ছা তো আচ্ছা আমি কিছু ডামি কন্টেন্ট নিয়ে নিই। ওকে, আচ্ছা আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি। এগুলো আপনার নেক্সট ক্লাসে যখন কন্টেন্ট রাইটিং একটা কন্টেন্ট আপলোড করে দেখাবে তখন ভালো করে দেখতে পারবেন আসলে আমরা যে অপটিমাইজেশনগুলো যাব। দেন হচ্ছে এখানে আমার এই যে আমি ইউএস এসইও করেছিলাম, ইউএস এসইও আপনার সব এসইও ফ্যাক্টরগুলো বলে দিবে। প্রিফেস ভাইয়া আমরা কি ক্লাসিক এডিটরে পোস্ট পাবলিশ করব নাকি এলিমেন্টরে করব? এখন আমরা যখন পেজটা ডিজাইন করব তখন আমরা কিন্তু এলিমেন্টরে যাব। আর আপনি একটা পেজ ডিজাইন একবার যখন করবেন তখন এটা আপনি কপি করে কিন্তু সবগুলো পেজে ইউজ করতে পারেন। আমি এটা ক্লাসিক এডিটর আপনি খেয়াল করেছেন, আমি কিন্তু ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করে রেখেছি, আমি ক্লাসিক এডিটরেই করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা কি ক্লাসিক এডিটরটা ইউজ করব আমাদের সাইটে নাকি আমরা এলিমেন্টর দিয়েই পোস্টগুলো পাবলিশ করব? এটা আমি তো এলিমেন্টরেই করি, এখন এটা আপনাদের চয়েস। এলিমেন্টরে করলে আমি ভালো একটা ডিজাইন দিতে পারি, ইউজার ফ্রেন্ডলি করতে পারি, যে এটা আমি এলিমেন্টরেই করি। আমরা যে ক্লাসিক এডিটর দেখছি, আমরা যদি এলিমেন্টর দেখতাম। ওকে, আচ্ছা তাহলে আমি একটা পেজই পুরোটা ডিজাইন করি নাকি, ওইটা বেটার হয়? জি ভাইয়া, জি আমি জি ভাইয়া। সেকশনটা ডিলিট করে দিলাম। আচ্ছা ধরেন আমার পেজটা কেমন হবে, আমার পেজটা হবে ধরেন আমি একটা সেশন নিলাম সেটাতে হচ্ছে আমার
ফার্স্ট অফ অল আমার মনে করেন একটা 100 ওয়ার্ডস দিয়ে দিব। ওকে, ওকে। তো এখানে আপনারা তো আসলে এডিট করতে পারবেন এটা। আমি অলওয়েজ পপিন্সটা ইউজ করি স্টাইলে। আপনারা টেক্সট পুরো ব্ল্যাক দিলেন, অ্যালাইনমেন্ট মিডল করে দিতে পারেন। দেন হচ্ছে আমি অলওয়েজ পপিন্সটা ইউজ করি, করতে পারেন আপনারা। সরি, রোবটো স্ল্যাবও ভালো। ওকে, তো দেন আমি চাচ্ছি যে আমার এখানে একটা ফিচার ইমেজ থাকবে। মনে করেন আমি হচ্ছে 9টা বেস ব্লেন্ডার নিয়ে একটা কন্টেন্ট লিখবো, অর্থাৎ প্রত্যেকটা আমাদের রিভিউ প্রোডাক্ট লিখবো, 9টা ব্লেন্ডার নিয়েই লিখবো। দেন আমার একটা ফিচার ইমেজ থাকবে। এখানে আপনারা একটা গ্যাপ ইউজ করবেন। এগুলোতে আপনারা শিখে গেছেন অলরেডি। স্পেসার নিয়ে আসবেন, ওকে। আমি এটা স্পেসারটা 30 দিচ্ছি। ওকে, আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি যেটা আমার ফিচার ইমেজ হিসেবে থাকবে। আচ্ছা, আজকে আমরা দেখব যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে অল্টা টেক্সট, ইমেজ অল্টা টেক্সট ইউজ করতে হবে আমাকে। তো এখানে আমার আগে টাইটেলটা ছিল আচ্ছা, আমি আপনাদেরকে ইমেজ অপটিমাইজেশন কি দেখিয়েছিলাম যে ম্যানুয়ালি কীভাবে করতে হয় প্রপার্টিসে গিয়ে? হ্যালো, এই যে এটা কি দেখিয়েছিলাম? জি ভাইয়া দেখিয়েছিলেন ভাইয়া। জি ভাইয়া, জি দেখানো হয়েছিল। জি জি, জি। এই কাজটা প্রথম করে নেবেন। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু আপলোড করার সময় সবসময় মাথায় থাকে যে আমাকে এই ইমেজ অপটিমাইজেশনটা করেছিলাম কিনা। এইটা আগে আপনারা এলএসআই গুলো দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু ভালো কাজ করে। ওকে, তাহলে এটা দেখলে তাহলে ইনসার্ট মিডিয়াতে গেলাম। এটা ওকে, আমার পুরো এটা জুড়ে থাক। আচ্ছা, ওকে। দেন আমি এটা তো আমার ফিচার ইমেজ। এখানে আমার মনে করেন এই সব ব্লেন্ডার নিয়ে আলোচনা হবে বা এই ধরনের আপনি একটা এখানে আমি কি করি কেউ একজন কিচেনে কাজ করতেছে বা এই ধরনের একটা ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে, মানে অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিতে পারেন। ওকে, তো তারপরে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে ধরেন আমার ফার্স্ট রিভিউটা থাকবে। ফার্স্ট রিভিউর আমার যে ব্লেন্ডার থাকবে সেই ব্লেন্ডারের নাম হিসেবে ইউজ করতে পারেন। আমি এখন আপাতত এরা কোন ধরনের, আচ্ছা এটা 8 ব্লেন্ডার। ওকে, 8 ব্লেন্ডার, তো আমি ফার্স্ট ওদের এটা নিই। ওকে, এটা আমার হেডিং হিসেবে যাবে। এটা আমার কিন্তু H2 হিসেবে যাবে। H2 আছে আমার। ওকে, তো এগুলো আপনি কালার, এগুলো তো আপনারা পারেন অলরেডি, কালারটা আপনার মতো করে দিবেন। আমি বারবার চেঞ্জ করছি না, এটা আপনার টাইপোগ্রাফিটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখানে একটা স্পেসার দিয়ে দিবেন, কারণ আমার এটা এখানে খুব কাছাকাছি মনে হচ্ছে। স্পেসারটা একটু বড় করে দেবেন।
ওকে, দেন হলো আর হেডিং নিয়ে আসতেছি, হেডিং এটা H2, ওকে এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। টাইপোগ্রাফিটা চেঞ্জ করে নেবেন আপনারা, ট্যাগ শ্যাডো দিতে চাইলেও ট্যাগ শ্যাডো, যেহেতু আমরা হেডিং এটা একটা ট্যাগ শ্যাডো দিতেই পারেন। ওকে, দেন আমি কি করব, এখানে হচ্ছে এখন আমার এই ব্লেন্ডার নিয়ে মানে রিভিউ টাইপের কিছু কন্টেন্ট লিখবো, এগুলো আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসে দেখে যাব। আচ্ছা ওকে, টেক্সট এডিটরে নিয়ে আসলাম। আপনারা এই চেক আউট ইনফো এভাবেও দিতে পারেন, বা আমি আমার স্টাইলটা একটু দেখাই। আচ্ছা, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে, তো কথাবার্তা দিব না, আমি ছোট করে একটা দিই। সব সময় ইয়াগুলো চেষ্টা করবেন ছোট ছোট রাখতে, যাতে ইউজাররা পড়ে ভালো বুঝতে পারে। অ্যালাইনমেন্ট করলে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো এগুলো ইউজ করবেন। দেন আমরা হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের আমি ইমেজটা দিব, এটা আমার ফিচার ইমেজ কিন্তু। আর ফিচার ইমেজে অলওয়েজ, এগুলো আমাদের আজকে ক্লাসে ছিল, আমি একটু স্লাইডে পরে বলবো। ফিচার ইমেজে অলওয়েজ আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেন হলো আমাদের এইখানে যেই ইমেজটা থাকবে সেটা হচ্ছে আমার এই প্রোডাক্টের ইমেজটা। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে এটা, এখানে অলওয়েজ অল্টার টেক্সট অ্যাড করে দিবেন, এবং অল্টার টেক্সট অ্যাড করার আগে অবশ্যই আপনার ইমেজটা ম্যানুয়ালি অপটিমাইজ করে নিয়ে আসবেন। ওকে, আমি ইনসার্ট মিডিয়া দিলাম, দেওয়ার পরে দেখেন এই ছবিটা দেওয়ার পরে আমার এখানে আমি বলেছিলাম যে একটা টেবল অ্যাড করব, যেটা I2 ফ্রোজেন কনস। তো ফ্রোজেন কনসের আমার এই টেবলটা অ্যাড করব আমি। দেন হচ্ছে আমি একটা বাটন দিব, আমার মেইনলি কি থাকবে মনে করেন এই ইমেজেও কিন্তু আমার লিঙ্ক করা থাকবে, কাস্টম ইউআরএল, ওপেন ইন নিউ ট্যাব দিতে পারেন। এখানে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, প্রত্যেকটা জায়গায় আপনার ক্লিকেবল থাকবে, ইমেজে ক্লিক করলে যেন আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কটাতে চলে যায়। দেন এখানে হচ্ছে আমরা বাটন অ্যাড করবো, এখন সেকশন নিয়েছি, ভাইয়া ইমেজ কি আমরা ক্লিকেবল করে দিব? হ্যাঁ ইমেজ ক্লিকেবল করে দেবেন আমাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখানে ক্লিক হিয়ারের জায়গায় বাই অ্যামাজন, ওকে, এটাকে আপনি একটু লার্জ সাইজ ইউজ করতে পারেন, টাইপ ডিফল্ট রাখেন, সাইজটা একটু আমি লার্জ করে দেই, এটার কালারটাও আপনি একটু চেঞ্জ করে দেবেন। এখানে কিন্তু দেখেন এই যে লিঙ্ক অলরেডি ওরা হ্যাশ লিঙ্ক ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, আমরা এখানে আমাদের লিঙ্কটা দিব। আচ্ছা ওকে, আমি স্টাইলে যাই, ধরেন আমি একদম রেড কালার দিয়ে দিব, আচ্ছা ওকে। বর্ডার টাইপ আপনি ডটেড ইউজ করতে পারেন, সলিড ইউজ করতে পারেন, ঠিক আছে, এগুলো আপনার মতো ইউজ করবেন। আর এখানে চেষ্টা করবেন একটু শ্যাডো ইউজ করতে, বক্স শ্যাডো। এরকমই থাক, আপনি এগুলো একদম
একটু হালকা ব্লার রাখবেন। শ্যাডোটা একটু বেশি হয়ে গিয়েছে। আপনি ভার্টিক্যালি শূন্য রেখে হরিজন্টাল একটু বাড়াতে পারেন। ওকে, তো এই ধরনের এখানে একটা ফ্রোজেন কনস বাটন, ফ্রোজেন কনসের সবগুলো ইয়াতেই আপনারা আমি ফ্রোজেন কনসটা মনে হয় এখনো দেয়া নাই আমার এখানে। তো এই ধরনের আর কি আপনার একটা ফার্স্ট অফ অল এই যে 100 ওয়ার্ডের মধ্যে আমি যেটা বলেছিলাম এখানে আপনার ফোকাসিং কিওয়ার্ডটা থাকবে, দেন হচ্ছে এই ইমেজে অল্টারটেক্স মানে ফিচার ইমেজে অল্টারটেক্সে থাকবে, দেন এই ব্লেন্ডার নিয়ে ছোট্ট একটা রিভিউ বা একটু বড় করে আপনি আপনারা দুইটা প্যারাতে করবেন, দুইটা তিনটা প্যারাতে এটা এই কন্টেন্টগুলো ইমপ্লিমেন্ট করবেন। ওকে, দেন প্রোডাক্টটা দিয়ে আপনার বাই অন অ্যামাজন দরকার হলে বাটনটা একটু বড় করে দিবেন, এই ধরনের আর কি। ঠিক আছে, পেজ ডিজাইনটা আসলে তেমন কিছু না, পেজ ডিজাইন আপনি ওখান থেকেও করতে পারেন, আপনি এলিমেন্টও দিয়ে করতে পারেন। তো পারবেন পেজ ডিজাইন? হ্যালো, আমি কি আমার ওই ক্লাসে আগাবো অন পেজ? জি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা আমি চাইলে বাটনটা কি অ্যামাজনের আইকন ইউজ করতে পারি? অ্যামাজনের আইকন সাধারণত আমি ইউজ করি না, কিন্তু আপনি বাই অন অ্যামাজন লিখলে তো বুঝতে পারবেন। আমার চাইলে পারবো কিনা? অ্যামাজনের আইকন আপনি এখানে ইউজ করাটাও বেটার হবে না, কারণ ওটা অ্যামাজনের একটা কপিরাইট থাকবে অবভিয়াসলি। ওকে, আচ্ছা, তো আমি এখানে কিছু সাইটের নাম বলেছি, ফিক্সাবে, ফিক্সেলস, প্রিফিক, এই সাইটগুলোতে যদি আপনি ব্লেন্ডার রিলেটেড বা আপনার নিশ রিলেটেড লিখে সার্চ দেন তাহলে আপনি এখানে ছবি পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার এখানে ইউটিউব থেকে এমবিডেড অপশনটা পেয়ে যাবেন। দেন মনে করেন আমি এই ব্লেন্ডারতে আসবো, শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর দেখেন এখানে এমবিডেড একটা কোড থাকবে, সেটা আমি আমার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করে দেব। ওকে, তাহলে আমার ভিডিও এমবেডেড হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন আসলে ভিডিও এমবেডেড করলে কি কপিরাইটের কোনো ইস্যুতে পড়বো কি না। আসলে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তখন ওখানে আমরা একটা অপশান থাকে যে আসলে আপনি ভিডিও এমবেডেড অপশান রাখবেন কি রাখবেন না। তো এই যারা অপশানটা রেখেছে অবভিয়াসলি তারা এমবেডেড অপশানটা রেখেছে, তো আসলে এখানে আমরা কপিরাইট ইস্যুতে পড়বো না। আর আমাদের ওয়েবসাইটে যেহেতু তার ভিডিওটা যাচ্ছে তার কিন্তু ভিডিওর ভিউটাও কিন্তু বাড়বে। তো এই জায়গা থেকে ওর একটা অ্যাডভান্টেজ আছে। ভাইয়া সেক্ষেত্রে কার্টেজি বা ক্রেডিট দেওয়াটা কি বাধ্যতামূলক আমাদের? ক্রেডিট অলরেডি চলেই যাচ্ছে আপনার এই যে আলাদা করে লিখে দেওয়ার দরকার নেই না? নিচে লিখে দেওয়ার দরকার নেই, সেটা ক্রেডিট অলরেডি পেয়ে যাচ্ছে আপনার ভিডিও ভিউ যদি হয়। গুগল কি আমার সাইটের মধ্যে অন্যের ভিডিও ইউজ করছি, হ্যাঁ। সেক্ষেত্রে ডুপ্লিকেট হিসেবে দেখবে কিনা এটা? না, এগুলো দেখবে না। গুগল আরো এটাকে প্রায়োরিটি দেবে যে আপনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করতেছেন, এটা কিন্তু আপনি একটা প্রায়োরিটি পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুগল চাই আসলে এই ধরনের কন্টেন্টগুলো ইউজ করেন, আপনি ভালো ভালো অ্যাট্রাকটিভ ওয়েতে আপনি ইমেজ ইউজ করেন, ভিডিও ইউজ করেন। আর আপনার ইউটিউব থাকলে চ্যানেল থাকলে তো ভালো, ওখান থেকে অ্যাফিলিয়েট করতে পারেন, ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি অলরেডি এইচ2 কথা বলেছি যে আমি তো এইচ2 অলরেডি ইমপ্লিমেন্ট করে দেখালাম। তো আপনার এইচ যেমন ফ্রোজেন কনসের মধ্যে হোয়াট উই লাইক, হোয়াট উই ডোন্ট লাইক, মানে আমি কেন এই প্রোডাক্টটা পছন্দ করবো না পছন্দ করব, এই
এটা কিন্তু H2 এর আন্ডারে থাকবে, তখন এটা কিন্তু H3 বা H4 এ যাবে। সাধারণত আমরা H3 দিয়ে থাকি কারণ H2 এর আন্ডারে থাকে। তো আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন। H1 একটাই থাকবে H1, আর প্রত্যেকটা প্রোডাক্টের নাম হবে H2। যেভাবে আমি এখানে যে প্রোডাক্টগুলো সাজাচ্ছি, এখানে তো আমি 9টা প্রোডাক্ট সাজাবো, তাই না? এখানে আমি কিন্তু 9টা প্রোডাক্ট সাজাবো এইভাবে। প্রত্যেকটাতে আমি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক ইমপ্লিমেন্ট করব। এই যে এই আমার হেডিংটা হবে H2, ওকে? তো এর আন্ডারে যে যা ইয়া থাকবে এগুলো কিন্তু আমার টেক্সট হিসেবে যাচ্ছে, ঠিক আছে? তো এই যা হেডিং থাকবে তা কিন্তু H3-তে যাবে, এর আন্ডারে থাকবে। আবার যখন আমরা আরেকটা প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করব, সেই প্রোডাক্ট আবার H2 হবে, মানে হেডিংটা। তো এই হেডিংগুলা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গুগল তার কোডিং ভাষায় বুঝবে এবং সে ট্যাগগুলাকেই ধরবে যে আপনি H1 বা H2 ইউজ করতেছেন কিনা। গুগল কিন্তু প্রায়োরিটি দেয় ফার্স্ট অফ অল H1 কে, দেন H2, দেন H3, ওকে? তারপরে হচ্ছে আপনি আমি তো ফার্স্ট 100 ওয়ার্ড লিখলাম যে আমার ফিচার ইমেজের উপরে যে ওয়ার্ডগুলো আমি ইমপ্লিমেন্ট করলাম, সেই 100 ওয়ার্ডের ভিতরে আপনার অবশ্যই কিওয়ার্ডটা রাখতে হবে। এগুলো আমি কম্পিউটার অ্যানালাইসিস ক্লাসে বলেছিলাম যে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। গুগল বুঝতে পারবে যে আপনি এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে চাচ্ছেন। যখন আপনার ইউজাররা, আপনার ট্রাফিকরা যখন লিখে সার্চ করবে ওই কোয়ারিগুলো দিয়ে, তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করার কারণে আপনার কন্টেন্টটা গুগলে দেখাবে, ওকে? দেন হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন। তো গুগল যেটা 2015 সালে একটা আপডেট এনেছে যে আপনার হচ্ছে মোবাইল আনফ্রেন্ডলিনেসের জন্য যে সাইটগুলো ছিল তাদের কিন্তু সে ডাউন করে দিয়েছে, ঠিক আছে? তো এরপর থেকে কিন্তু গুগল বিশেষ করে মোবাইল ফ্রেন্ডলি সাইটের উপরে খুবই জোর দিয়ে থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি নাকি। অবশ্যই আপনার এটা থিম নেওয়ার সময় দেখে নিতে হবে, এই জন্য আমি সবসময় বলি যে আপনার লাইট থিম ইউজ করবেন। আমরা যদি এখানে আসি রেসপন্সিভ ডিজাইন চেকারে যদি আসি, এখানে আমরা দেখতে পারবো যে আমার সাইটটা আসলে কেমন। তো আপনি এখানে কারণ আমি এই সাইটটা নিচ্ছি, এই সাইটটাতে যাওয়ার পরে আপনি এখানে ডেস্কটপ ভার্সন পাবেন, ট্যাব ভার্সন পাবেন। ট্যাব ভার্সনের মধ্যে আপনি কোন ধরনের আসুস ধরতে পারেন, বা এখান থেকে আপনি অ্যাপল আইপ্যাড প্রো। তো এর মধ্যে আপনার সাইটটা কেমন রেসপন্সিভ, বা আপনি যে কন্টেন্টগুলো ইমপ্লিমেন্ট করেছেন সেগুলো কি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, যে আমি আসলে সবগুলো ইউজারকে দিতে পারতেছি কিনা। দেন মোবাইলে আসেন, মোবাইলের এখানে আপনি অনেক ধরনের ভার্সন পেয়ে যাবেন, ওকে? তো এইভাবে আপনি আপনার সাইটের রেসপন্সিভনেসটা চেক করতে পারবেন, ওকে? এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অন পেজ এসইওর ক্ষেত্রে। দেন হচ্ছে ইউজ আউটবাউন্ড লিঙ্ক। আমি অফ পেজের ক্ষেত্রে আপনাদেরকে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কগুলো বুঝিয়েছিলাম। তা আসলে আউটবাউন্ড লিঙ্কগুলো কেন ইউজ করবেন? আপনি আমাকে বলতে পারেন যে স্যার আমার সাইটে তো ট্রাফিক আসবে, আমি অন্য সাইটে কেন পাঠাবো? দেখেন গুগল এটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, যেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড মনে করেন ব্যাকলিঙ্কও আছে, আপনার সেমরাশ আছে, এদের কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আছে, বা উইকিপিডিয়ার মধ্যেও কিন্তু এখন ভালো ভালো আমরা ব্লগ পাই। তা আপনি ওদেরকে কিছু আউটবাউন্ড লিঙ্ক দিলেন যে না এখানে গিয়ে আরও রিলেভেন্ট কিছু জিনিস পাবে। তো
তো এখানে আমি 3টা পয়েন্ট লাস্টের দিক দিয়ে নোট করেছি, যেটা হচ্ছে আপনি আপনার ইউজারদেরকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছেন, প্রপার ইনফরমেশান দিচ্ছেন গুগলের কাছে, এটা আপনি খুব পজিটিভলি থাকবেন। আর হচ্ছে আপনি গুগলের কাছে ন্যাচারাল ওয়েতে থাকছেন, যে এরকম আর কি গুগল যে আসলে আমি শুধু ইউজারদেরকে যে আমার প্রোডাক্ট সেল করব তা না, আমি ইউজারদেরকে ইনফরমেশানটা দিচ্ছি। যেমন ইনফরমেশানটা দেওয়ার জন্য আমি অন্যান্য সাইটগুলোকেও রিকমেন্ড করতেছি, যে শুধু আমি তোমার সাথে বিজনেস করব তা না, আমি তোমাকে অন্যান্য সাইটেরও রিকমেন্ডেশন করতেছি। ওকে, দেন হচ্ছে এখন আপনি কন্টেন্ট এমনভাবে অপটিমাইজ করলেন, আপনি একদম কন্টেন্টের উপরে, যে আমি মনে করেন যে 100 ওয়ার্ডগুলো এই কন্টেন্টে ইউজ করেছি, আপনি এখানে এসে কি করলেন, আউটবাউন্ড লিঙ্কটা দিয়ে দিলেন, তাই না? এটা হলে কি হবে, আপনি কন্টেন্টটা পড়ার আগেই সে কি করবে, ওই কন্টেন্টে চলে গেল। তাহলে কি আপনার যে ইচ্ছা বা আপনি যে জন্য ব্লগ কন্টেন্টটা লিখলেন তাও কিন্তু হলো না, তাই তো? তাহলে আপনি চেষ্টা করবেন এটা কন্টেন্টের বিলোতে, অর্থাৎ কন্টেন্টের নিচের দিকে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং ব্যাপারটা হচ্ছে আপনার সাইডের একটা পেজের সাথে আরেকটা পেজের কানেক্ট করা, তবে এখানেও কিন্তু একটা রিলেভেন্সি থাকতে হবে। আপনি একটা পেজে, আমি এখানে 2 থেকে 3টে ইন্টারনাল লিঙ্কিংয়ের কথা বলছি, আপনি একটা পেজে 2 থেকে 3টে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করবেন। তো আপনি এখানে আমি একটা উইকিপিডিয়ার কথা বলেছি, যেটা হচ্ছে আপনি যদি ইন্টারনাল লিঙ্কিংয়ের দেখতে চান, আপনি উইকিপিডিয়ায় গেলে অনেক ধরনের ইন্টারনাল লিঙ্কিং পাবেন। তো এই ধরনের আপনি আপনার প্রত্যেকটা পোস্টের চেষ্টা করবেন 2 থেকে 3টে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করার। আর মনে করেন আমি আমার একটা কন্টেন্ট দেখলাম বেস্ট ব্লেন্ডার ফর স্মুথি অ্যান্ড ক্র্যাশিং আইসের উপরে, ওটার সাথে আমি কফি মেশিন, বেস্ট কফি মেশিনের একটা ইয়ার সাথে ইন্টারনাল লিঙ্কিং করছি। তো এটা আসলে রিলেভেন্ট হবে না কিন্তু, যা আপনি ব্লেন্ডারের সাথে কফি মেশিনের সাথে কানেক্ট করতেছেন, এটা কিন্তু ইররিলেভেন্ট একটা ব্যাকলিঙ্ক হবে, ঠিক আছে? তো আপনি কফি মেশিনের সাথে কপি রিলেটেড অন্য একটা প্রোডাক্টের ইন্টারনাল লিঙ্কিং করা, এটা আপনার সাইটের ইন্টারনাল লিঙ্কিং, তো আপনার সাইটের ক্ষেত্রে একটা রিলেভেন্সি মেনটেন করবেন। আর আরেকটা জিনিস দেখায়, এখানে যদি আমরা ইন্টারনাল লিঙ্কিং খুঁজি, এটা তো অ্যামাজনের প্রোডাক্টেই যাচ্ছে, দেখেন এটা কিন্তু এই হেডলাইনটাকে তো তারা কিন্তু অ্যাঙ্কর টেক্সটিং করেছে, এখানে কিন্তু অ্যামাজনে চলে যাচ্ছে। দেখেন ইমেজে ক্লিক করেন, দেখেন অ্যামাজনেই যাবে। তো আপনি কেন ইমেজে আপনি লিঙ্কটা দিবেন না? তো এখানে তো অ্যামাজন বাই অন অ্যামাজনও বাটনটাও অ্যাড করেছে ওরা। এই যে ফ্রোজেন কনস আপনারা এইভাবে ইউজ করতে পারেন, ট্যাবলও লাগবে না, এবার আপনারা ফ্রোজেন কনস দিয়ে দিবেন। আচ্ছা, আমি যেটা খুঁজতেছিলাম ওদের ইন্টারনাল লিঙ্কিং এখানে পাচ্ছি না, আমি অন্য একটা সাইটে গিয়ে দেখি। আচ্ছা দেখেন, এটা কি দেখেন তো, মিল ফ্রি পিপি এরকম মনে হয় নামটা। আচ্ছা যাই হোক, তো এইখানে ওরা একটা অ্যাঙ্কর টেক্সট করেছে, এটা কিন্তু ওদের সাইটেই আসতেছে। দেখেন এই সাইট আর এই সাইট কিন্তু সেম সাইট, ঠিক আছে? তাহলে দেখেন এটা কিন্তু একটা ব্লেন্ডার সাইট, দেখেন এই সাইটের সাথে যে ইন্টারনাল লিঙ্কিং করেছে এটাও একটা ব্লেন্ডার সাইট। আর আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম, ইন্টারনাল লিঙ্কিংটা কোথায় গেল, এটার আপনি কিওয়ার্ডটা দেখেন, quickest Bittrex metrics in 2022 for runners. আচ্ছা আমি এটাতে যাই, দেখেন এটাও আমার একটা ইন্টারনাল লিঙ্কিং। দেখেন আপনি এক্স্যাক্ট ম্যাচ ইউজ করবেন না, যে আপনি যে কিওয়ার্ড যেমন টপ ব্লেন্ডার আন্ডার 2000 এই যে ইয়াটা আছে, যে কি অ্যাঙ্কর টেক্সট যে টেক্সটের উপর লিঙ্কিংটা করলো, ওই টেক্সট যাতে এক্স্যাক্ট আপনার এখানের সাথে মিলে না যায়, ঠিক আছে? মানে দেখেন টপ ব্লেন্ডার আন্ডার 2020 সে কি করছে, এখানে টপটা কিন্তু নাই। অর্থাৎ আপনি যদি এখানে এর করতেন যে বেস্ট ব্লেন্ডার আন্ডার $200, তাই তো? এই
লিঙ্কটা যদি আপনি ইমপ্লিমেন্ট করে এখানে দিতেন, সে কিন্তু দেখেন একটা সিনোনিম ইউজ করছে, বেস্টের জায়গায় সে টপ ইউজ করছে। তো আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন না। আমরা তো সবাই জানি এটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট বলি। এই যে কিওয়ার্ডটা আমি ইমপ্লিমেন্ট করব, সেই কিওয়ার্ডটা যাতে এক্স্যাক্ট ম্যাচ না হয়, এটা গুগল পজিটিভলি নেয় না। তা আমরা এটার একটা এলএসআই ইউজ করবো, যে টপ ব্লেন্ডার আন্ডার $200, এটার এলএসআই হচ্ছে দেখেন বেস্ট ব্লেন্ডার আন্ডার $2000। তা আপনারা একদম এক্স্যাক্ট ম্যাচ ইউজ করবেন না অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে। আচ্ছা, দেন হচ্ছে এটা গেল, বুঝতে পারলেন ইন্টারনাল লিঙ্কিংয়ের সাথে আমরা রিলেভেন্ট থাকবে, অ্যাঙ্কর টেক্সটের রিলেভেন্ট থাকবে। আমি এমন ইয়ার করবো না যাতে আমার নিশের সাথে বা আমার কিওয়ার্ডের সাথে একদম না মিলে। আচ্ছা, তো আজকে আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে। তো স্পিড অপটিমাইজেশনের জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি আপনার স্পিড কীভাবে চেক করবেন ওয়েবসাইটের ক্ষেত্রে? গুগলে একটা ফ্রি টুলস আছে, পেজ স্পিড ইনসাইট। এখানে যাওয়ার পরে আপনি এখানে আপনার সাইটটা দেবেন, সাইটটা দেওয়ার পরে সে আপনার মোবাইলে স্পিড কত, এগুলো আমরা ওয়েবসাইট অডিটেও দেখবো, ওয়েবসাইট অডিটে আমরা এগুলো চেক করব। তো এখানে জাস্ট বলে দিচ্ছি যে আপনি ডেস্কটপ, মোবাইল এগুলোতে আপনার কত সহজে বা কত স্পিড আছে সেটা আপনি চেক করতে পারবেন। তো এখন হচ্ছে আপনার ওয়েবসাইট স্পিডের জন্য কিছু ব্যাপার আছে। তো আমি এখানে এই স্লাইডে এগুলো আপনাদেরকে বলছি, যে হচ্ছে আপনার যে সাইটটা আছে সেটা যেন দেখেন, আপনার ইউজাররা কিন্তু 3 থেকে 4 সেকেন্ড নিবে আপনার সাইটটা করার জন্য, দেখার জন্য, বা সেলস জেনারেট কিন্তু হয় কিন্তু এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। তো আপনার সাইটটা যদি লোডই না হয় এই টাইমের মধ্যে, তাহলে কিন্তু আপনি ইউজার হারাবেন। এটা কিন্তু গুগল একটা স্ট্র্যাটেজিস আছে, যে আপনি যদি 3 সেকেন্ডের মধ্যে আপনার সাইটটা লোড না হয়, আপনি 70% ইউজার হারাবেন। তো আপনি চেষ্টা করতে হবে আপনি কত সহজে আপনি পেজটা লোড নিতে পারেন। আর হোস্টিংয়ের ক্ষেত্রে আপনারা অলওয়েজ ফাস্ট হোস্টিং ইউজ করবেন। এগুলো আমরা নেমচিপের হোস্টিংটা ভালো, তো আপনারা এখান থেকে নিতে পারেন। আর হচ্ছে আপনারা কিছু কোড আছে, আমি কি দেখাবো একটু পরেই। আর হচ্ছে কোডগুলো ইমপ্লিমেন্ট করবেন। আপনাদের যে ইমেজ ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি টু মাচ কেবি ইউজ করবেন না, আপনি মিনিমাম 50 কেবির নিচে সবগুলো ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। দেন হচ্ছে প্লাগইনসের ক্ষেত্রে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করব, আমরা এখানে কোডিংয়ের কাজটা তো করবোই না, আমরা প্লাগইনস ইউজ করে করব। তো আমরা হচ্ছে যেগুলা প্লাগইনস দরকার হবে না সেই প্লাগইনসগুলো আমরা ইউজ করব না। ওকে, তো এখানে স্পিড অপটিমাইজেশনের জন্য আমি 3টা ব্যাপার দেখাবো। 2টা হচ্ছে কোড আপনাদেরকে দিয়ে দিব। আমি একটু আমার সাইটটাতে যাই, না হয় আমার নতুন সাইটে যাই, না হয় আমি ডিরেক্টলি দেখাইতে পারবো না আপনাদেরকে। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি। আচ্ছা, আমি সি প্যানেল লগ ইন করছি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সি প্যানেলের সফটওয়্যার যাব। সফটওয়্যার থেকে অপটিমাইজড ওয়েবসাইট কম্প্রেস অল কন্টেন্ট। ওকে, এই যে ওয়েবসাইট অপটিমাইজড ওয়েবসাইট
আসলে এই কাজগুলো একবার করলে হয় তো। দেখেন এখানে আপনাদের শুরুতে ডিসেবল অপশনটা থাকবে কম্প্রেস কন্টেন্টের, এটা আপনার ডিসেবল থাকবে। আপনারা কম্প্রেস অল কন্টেন্ট দিয়ে জাস্ট আপডেট সেটিং দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি, আর দুইটা কাজ করব, যেটা হচ্ছে আমরা পেস্ট এক্সপায়ার হেডার কোড অন HTTP অ্যাক্সেস অর্থাৎ সি প্যানেল ম্যানেজার থেকে আমরা, তো আমরা এখানে সি প্যানেলে আসার পরে একটু উপরে গেলে এই ফাইল ম্যানেজার অপশনটা পেয়ে যাব। ফাইল ম্যানেজার আসার পরে আমরা এখানে পাবলিক HTML নামে একটা অপশন পাবো। এখানে আসার পরে আমরা HT অ্যাক্সেস নামে একটা অপশন পাবো, সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আবার এডিটে যাব। এখানে একটু সেন্সিটিভ ওয়েতে কাজ করতে হবে, বুঝছেন? তো আসলে এখানে আমার কোডগুলো ইমপ্লিমেন্ট করা অলরেডি আছে। আপনারা এখানে অ্যান্ড ওয়ার্ডপ্রেস নামে অপশনটা খুঁজবেন, এখানে একটা এন্টার দিবেন, অ্যান্ড ওয়ার্ডপ্রেস। ওকে, এখন আমি কোডগুলো নেই। একটা ফার্স্ট কোড হচ্ছে, আমি কোনটা কথা বলেছি, যেটা হচ্ছে এক্সপায়ার্ড হেডার। ওকে, এই কোডটা আপনারা কপি করবেন। এখানে ওয়ার্ডপ্রেসের আন্ডারে এখানে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। হ্যাঁ, এই কোডগুলোতে মানে কি মিন করাচ্ছে? মানে আপনার যে সাইটটা আছে সেটার মধ্যে আপনি মিনিমাম যে ফাইলগুলো থাকবে সেগুলো অপটিমাইজড অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই যে আপনি দেখতে পারেন মিডিয়ার ক্ষেত্রে আমার ইমেজ, অডিও, ভিডিও, যেমন হচ্ছে ফ্যাব আইকন, ঠিক আছে? মানে আমরা অপটিমাইজড করার জন্য আসলে কোডগুলো ইউজ করব। আর একটা হচ্ছে আমাদের একটা কোড আছে যেটা হচ্ছে জিজিপ কোড। আপনারা এগুলো নিয়ে একটু সার্চ দিবেন যে আসলে কোডগুলা কীভাবে কাজ করে বা কী করে। এটা হচ্ছে আমি এখানে নাম লিখে রাখছি এক্সপায়ার্ড হেডার কোড। আসলে এটা স্পিড অপটিমাইজড কীভাবে করে এরকম লিখে সার্চ দিবেন, যেটা হচ্ছে জিজিপ কোড। কে আমরা আবার একইভাবে আমরা HT অ্যাক্সেসে যাব, এডিটে যাব। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন নতুন ড্যাশবোর্ডে আসবেন এখানে আর কিন্তু আপনারা এটা পাবেন না সহজে, এটা কিন্তু হাইড করা থাকে, কারণ HT অ্যাক্সেসটা খুঁজে পাওয়া যায় না। তো আপনারা এখানে এসে ডিসেবল এলিমেন্টগুলোকে আপনারা মানে হাইড অবস্থায় যেগুলো আছে সেগুলোকে ভিউ করে দেবেন। ওকে, এখানে সেটিংস অপশন আছে, এ দেখেন শো হিডেন ফাইল, এটা ক্লিক করে সেভ করে দেবেন। দেন দেখেন আমি যদি এটা কিন্তু ক্লিক অবস্থায় থাকে না, তো আপনাদের বলে দিলাম যে এখানে সেটিংয়ে আসার পরে আপনারা এখানে এটা পেয়ে যাবেন। শুরুতে এটা কিন্তু হিডেন অবস্থায় থাকে, কারণ এগুলো একটা সেন্সিটিভ, তো এখানে এটার উপর ইফেক্ট পড়লে কিন্তু আপনার পুরো সাইটের উপর একটা ইফেক্ট পড়ে যাবে। আচ্ছা, আমরা আবার এডিট অপশনে আসতেছি। সেম ওয়েতে আমরা অ্যান্ড ওয়ার্ডপ্রেসে আসবো, আসার পরে এই জিজিপ কোডটা নিব, এটা জাস্ট কপি করে আমার সাইটে দিব, এখানে দিয়ে আমরা পেস্ট করে জাস্ট সেভ চেঞ্জেসে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? তো এই তিনটা বেসিক কাজ করলে আমাদের মিনিমাম 70 থেকে 80% আপনাদের স্পিড অপটিমাইজেশন হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে প্লাগইনস আমরা ইউজ না করলেও চলবে, হ্যাঁ তাই না? যদি আপনি 100% করতে চান তাহলে আমি কিছু প্লাগইনসও বলবো। কিছু প্লাগইনস হচ্ছে আপনার প্রো আছে, তো কিছু ফ্রি তো আপনারা ভালো ইউজ করতে পারেন, ঠিক আছে? আমরা প্লাগইন যদি ইউজ করি সেক্ষেত্রে কোডগুলো ইউজ করার দরকার পড়বে না? কোডগুলো ইউজ করবেন, এগুলো দেখেন এই কোডগুলো থেকে কিন্তু আপনি যে আমরা সেনসিটিভ মনে হচ্ছে যে কোথাও যদি ভুল করে ফেলি
সেক্ষেত্রে যদি সাইটে প্রবলেম ভুল হয় হবে না, এর আপনারা জন্য জাস্ট আমি যেভাবে দেখিয়েছি এন্ড ওয়ার্ডপ্রেসের নিচে জাস্ট আপনি কপি পেস্ট এগুলো একবারই করতে হবে, বারবার তো আপনাকে করতে হবে না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আর এইগুলা করে এই কোডগুলো কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে যান, অনেক ডিমান্ড আছে কিন্তু এই কাজগুলো স্পিড অপটিমাইজেশনের গিগগুলো আপনি দেখবেন যে $100 $150 উপরে, কিন্তু এই সিম্পল কাজগুলোই কিন্তু হয় ওখানে, বুঝতে পেরেছেন? তো আপনি প্লাগইনসও কিছু দেখাবো, এখানে আপনি অলরেডি 70-80% অপটিমাইজেশন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি একটু ওয়ার্ডপ্রেসে আসি, প্লাগইনসে যাই আমি, আপনার ডব্লিউপি রকেটের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ডব্লিউপি রকেটটা হচ্ছে এটা একটা পেইড টুলস, পেইড প্লাগইনস যেটার মাধ্যমে আমরা ভালো স্পিড অপটিমাইজ করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে ফ্রিতে যদি আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে খুব ভালো একটা ইয়া হচ্ছে W3 লিখলে চলে আসবে, W3 ক্যাশ, টোটাল ক্যাশ ইনস্টল করবেন। ক্যাশ আপনারা অলরেডি জানেন, যারা আমরা নেট ইউজ করি, যে আমরা যে সাইটে ঢুকি না কেন পরবর্তীতে যখন যাই দেখি যে ওই সাইটে আমার লোডিং স্পিড অনেক কমে যাচ্ছে, অর্থাৎ আমরা ইউজাররা যখন আসবে ইউজাররা দের ডাটাগুলা এই প্লাগইনসগুলো ধরে রাখবে। তা আমরা অনেক সময় ক্যাশগুলো ক্লিন করি, ক্যাশ ক্লিন করলে আমাদের সাইটটা আবার দেখি যে লোড হইতে একটু টাইম নেই। তো এইগুলো হচ্ছে উদাহরণের আর কি। আরেকটা হচ্ছে ইয়া করে ইনস্টল করে অ্যাক্টিভ করে রাখবেন। স্যার একটা কথা বলতাম, জি জি বলেন। আমার কাছে তো স্যার ডব্লিউপি রকেটের জিপিএল ভার্সন আছে, তো এগুলো কি ইউজ করা যায় স্যার? এই যে আপলোড প্লাগইনসে যাবেন, না, জিপিএল ভার্সন কি আপনার মানে ইউজ করা যাবে কিনা তাই বলছি। এটা সম্বন্ধে আসলে আমার আইডিয়া নেই, আপনি ইউজ করতে পারবেন কিনা, মানে কোনো সমস্যা হবে কিনা তাই বলছি স্যার। আসলে ওই ব্যাপারে আমার আইডিয়া নেই, আপনি জিবিএল ভার্সনটা ইউজ মানে করতে পারবেন কিনা। আমি এর আগে কোর্স করেছিলাম তো স্যার এই এলিমেন্টরের, জি, তা আমাদেরকে ওগুলো দিচ্ছে স্যার, এর জন্য বলছি স্যার। তো আপনার যদি প্রো ভার্সন থাকে আপনারা আপলোড প্লাগইনস বা থিম যদি প্রো থাকে আপনি কিন্তু প্রো থিম ইউজ করে করতে পারবেন, লাইট হতে হবে এই ব্যাপারটা। ভাইয়া প্রো এর যদি আপডেট পরবর্তীতে না পাই সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যেতে পারে না? আপডেট ওখানে আপনার চাইবে, যদি আপডেট প্রায় তো আপনার প্লাগইনসগুলো আপডেট হয়, প্রো হলে স্যার এটা অটোমেটিক আপডেট হ্যাঁ হবে। সেটাই। যদি লাইসেন্স করা না থাকে, লাইসেন্স না থাকলে তো এটা জিপিএল। হ্যাঁ হ্যাঁ সেগুলো ইউজ করলে প্রবলেম হতে পারে কিনা? ওটাই স্যার কাজ করছে। আচ্ছা 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 আচ্ছা, ওইটাতে আপনি আপডেট ভার্সন আসলে আপডেট দিলেন না, তখন আপনার ওভাবে ইউজ করতে পারেন। আমার কাছে আপনার এখানে সেক্ষেত্রে প্লাগইনসের বা থিমের কনফ্লিক্ট হতে পারে না পরবর্তীতে? সেটা তো অবশ্যই লাইসেন্স ছাড়া তো একটু প্রবলেম হবেই, কিন্তু আপনি আপডেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? প্লাগইনস আছে স্যার, আপডেট বন্ধ করে প্লাগইনস আছে, তাহলে সমস্যা হবে। ওইটা ইউজ করতে ইজি আপডেট ম্যানেজার আছে হ্যাঁ। স্যার। থ্যাংক ইউ পারভেজ ভাই। জি ভাইয়া কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, ওকে। দেন আরেকটা প্লাগইনস হচ্ছে প্লাগইনসটা ভুল হচ্ছে মনে হয়, সামরাশ দেখি। আচ্ছা, সামাস নামে আরেকটা প্লাগইনস আছে, আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখি। আমার এখন প্লাগইনসটা ঠিক নাম আপনি ডব্লিউটি ক্যাচ ইউজ করলেই হবে, ডব্লিউটি টোটাল ক্যাচটা। এখানে তো আমি পাচ্ছি, ওখানে পাচ্ছি না কেন?
আচ্ছা আমি কি আপলোডে গিয়েছি, আমি অ্যাড নিউতে যাইনি, সেই জন্য পাচ্ছিলাম না। এই আপনার এই প্লাগইনসটা ভালো, এটা আপনারা ইনস্টল করে রাখতে পারেন। তো এই 4-5টা করলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ভালো একটা স্পিড পেয়ে যাবেন। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেসের মানে স্পিড নিয়ে আমরা একটু টেনশনে থাকি, তো টেনশন হওয়ার দরকার নেই। ওকে, দেন হচ্ছে আচ্ছা আমরা স্পিড অপটিমাইজেশনটা অর্থাৎ আমাদের যেটা ছিল সাইড স্পিডটা বুস্ট করাটা, এটা আমরা বুঝতে পেরেছি তো কিভাবে আমার সাইড জি ভাই আলহামদুলিল্লাহ এই বুঝেছি। সাইটের আমরা স্পিডটা বুস্ট করব। ওকে, দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আমরা এলএসআই কিওয়ার্ড সম্বন্ধে অলরেডি জানি যে এই এলএসআই কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টে বিভিন্ন জায়গায় ইউজ করব। মেইনলি হচ্ছে আমরা H2 H3 এবং হচ্ছে আমাদের কন্টেন্টে আমরা তো জানি অবশ্যই হাজার আমরা মাত্র 2টা কিওয়ার্ড ইউজ করতে পারবো, যদি 3000 হয় আমরা 6টা কিওয়ার্ড ইউজ করব। কিন্তু এই 6টা কিওয়ার্ডের পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে এলএসআই ইউজ করব, ঠিক আছে? কিন্তু স্যার এলএসআই যে কিওয়ার্ডটার জন্য তো পেইড টুল ছাড়া কি ফ্রি কোনো টুল পাওয়া যায়? এলএসআই আমি বুঝিনি আপনার কথাটা। এলএসআই কিওয়ার্ড পাওয়ার জন্য আপনি যে সাইটটা দেখিয়েছিলেন, তো সেটা তো পেইড মানে পেইড সাইট আর কি, মানে আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ওটা আমরা জাস্ট এই দেখানোর জন্যই দেখায়। এলএসআই কিওয়ার্ড আসলে কি অন্য কোনো সাইট আছে কিনা ফ্রিতে পাওয়ার মতো? এলএসআই কিওয়ার্ড আপনি নিজেও জেনারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আপনি সার্চ দিয়ে পাচ্ছেন, এগুলো কি আপনার এক ধরনের এলএসআই না? আর এখন গুগল জি, যেটা বুঝতে প্রিফার পেরেছি। করতেছে নতুনভাবে, আপনি এত বড় কিওয়ার্ডও র্যাঙ্ক করাতে দরকার নেই। মনে করেন আপনার এইটুকু কিওয়ার্ড, অর্থাৎ আমি আপনাদেরকে 3 ধরনের কিওয়ার্ড দেখিয়েছিলাম। একটা হচ্ছে বলতে পারবেন শর্ট টেইল, মিড টেইল, লং টেইল। শর্ট টেইল, লং টেইল, জি মিড টেইল, শর্ট টেইল, মিড টেইল। এখন গুগল জি, যেটাকে প্রিফার জি। করতেছে আপনি মিড টেইল কিওয়ার্ডটা ইউজ করেন এবং এর এলএসআই গুলো আপনি লং টেইল ইউজ করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে সার্চ দিলে কিন্তু এগুলো সব কিন্তু আমার এলএসআই, দেখেন আমার কিওয়ার্ড রিলেটেড কিন্তু। আর এই এক এক ধরনের জি, এলএসআই জি, কিন্তু জি। এক এক ধরনের সার্চ ভলিউম আছে, ঠিক আছে? আপনি নিচে যান। জি। স্যার জি বলেন। এই সার্চ ভলিউমটা কোন এক্সটেনশনে আসে কিওয়ার্ডের সাথে সাথে? আমার এটা আপনাকে হ্যাঁ। বলেছিলাম তো, আমি মিসিং করছি স্যার। আমি কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার। আর আপনার সেম রাশি কি অ্যাকাউন্ট খুলতে পেরেছিলেন? আমি যেটা বলেছিলাম সেম রাশি আপনি 1 উইক প্রোর ফ্লেভারটা পাবেন। কেউ কি সেম রাশি অ্যাকাউন্ট খুলেছেন? স্যার আমি তো ওই আগেকার ছিল স্যার, এখন লগইন করে দেখা হয়নি। সেম রাশটা ইউজ করবেন যারা ফ্রিতে কাজ করতে চান। সেম রাশটা ভালো, মোটামুটি আমি তো বলেছি যে একটা ইমেল দিয়ে আপনি এক সপ্তাহ ইউজ করলেন, আরেকটা ইমেল দিয়ে আরেক সপ্তাহ ইউজ করলেন। তো ওখানে কিন্তু সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি সেম রাশির ক্ষেত্রে আপনি 15 নিচে নিলে ভালো কাজ করবে। 45, 40 এই ধরনের সেম রাশির ক্ষেত্রে এগুলো একটু ভালো কাজ করে। বুঝতে পেরেছেন? আর মজের যাদের প্রবলেম ছিল, মজের প্রবলেমটা কি সলভ হয়েছে? আমারটা সলভ স্যার, আমার মজ কাজ করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এলএসআই কিওয়ার্ড তো বুঝতে পেরেছেন তাই না? এটা একটা রিলেভেন্ট তো থাকবে, পাশাপাশি হচ্ছে ওই এলএসআই কিওয়ার্ডে কিন্তু একটা সার্চ ভলিউম থাকবে। তো সেগুলো কিন্তু আমরা আমাদের কন্টেন্টে ওই সার্চ ভলিউমগুলো থেকে আমাদের কন্টেন্টে আমরা ইউজার পেয়ে যেতে পারি। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন, এগুলো আমি বারবার বলি এই ব্যাপারগুলো, কিন্তু এগুলো আপনারা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন। ইমেজ অপটিমাইজেশন ছাড়া কিন্তু মানে ইমেজ, দেখেন আপনি যদি গুগলে যান প্রত্যেকটা ইমেজ কিন্তু র্যাঙ্ক করে। এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ ওয়ে ইমেজ র্যাঙ্ক করানো। দেখেন আমি যদি এখানে ইমেজে যাই, এই সব ইমেজ কিন্তু র্যাঙ্ক করতেছে। এগুলোর ভিতরে যে এই যে গুগল ইমেজ র্যাঙ্কিংটা কিন্তু একটা বড় পার্ট। আমরা কিন্তু ইমেজ নেওয়ার জন্য সরাসরি এখানে চলে আসি। এই যে ইউজাররা এখানে ইমেজ দেখে অনেক সময় ক্লিক করে কিন্তু ওরা প্রোডাক্টগুলো নিয়ে নেয়। এই জন্য আমি এই যে ইমেজের ব্যাপারে বারবার কথাগুলো বলি। ফার্স্ট অফ অল আপনারা ম্যানুয়ালি অপটিমাইজেশনটা করবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন আপনার অল্টো টেক্সে।
আপনি ইমেজে অলরেডাইস ইউজ করতে হবে, আর অলওয়েজ ফিচার ইমেজ। আচ্ছা, আপনি তো ইমেজ ইউজ করলেন, যেমন একটা কন্টেন্টে অনেক ধরনের ইমেজ থাকবে। এখন আপনি বলেন তো আসলে সব ইমেজে কি একই ধরনের টাইটেল ইউজ করবেন বা একই কিওয়ার্ড ইউজ করবেন? আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ড সেটা শুধু আপনি ফিচার ইমেজে ইউজ করবেন, ঠিক আছে? আর এই যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের যে প্রোডাক্ট নেমটা আছে সেটা আপনি অল্টার টেক্সট ইউজ করবেন। সব ইমেজে একই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন না, যেটা যার সাথে রিলেটেড তার সাথে ইউজ করবেন। ভাইয়া আমরা ইমেজগুলো কি অ্যাফিলিয়েট লিংক দিয়ে ক্লিকেবল করব? হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংকে আপনার ট্যাগও থাকবে। একটা লিংক দেবেন, আমি সাধারণত 3টা জায়গায় দিই। আমি যদি একটা সাইটে আসি, 3টা জায়গায় বলতে আপনি যদি ধরেন 5টা জায়গা হয়ে যায়। আমার পোস্টটা কোথায় গেল? পাবলিশ করেছিলাম মনে হয়, দেখি পেজের নাম দিয়েছিলাম। অ্যাফিলিয়েট লিংক দিয়ে যদি লিংকেবল করি সেক্ষেত্রে গুগলের ক্রলার অ্যাফিলিয়েট লিংক রিড করবে তাহলে ভাইয়া? হ্যাঁ করবে, আপনি তো লিংক দিচ্ছেন এটা। আচ্ছা, আপনার অ্যাফিলিয়েট লিংক সম্বন্ধে তো জানেন। দেখেন এখানে এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু আপনার ট্যাগটা থাকে। আপনি যখন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই ট্যাগটা কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, এই যে ডিপির পর থেকে আমরা ইউআরএলটা নিব, আমরা এত বড় ইউআরএল নিবও না, ঠিক আছে? আচ্ছা, যখন আপনারা এই অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা এগুলো সব ডিটেলস জেনে যাবেন, কিভাবে লিংক ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে দেখায় আপনার যখন একটা প্রোডাক্টে আসতেছেন, আপনি এইখানে প্রস এন্ড কনস যে টেবিলটা দিবেন, আমি ওই টেবিলের এই হোয়াই ইউ লাইক ইট, হোয়াই ইউ ডোন্ট লাইক ইট, এখানে আপনি লিঙ্কটা ইমপ্লিমেন্ট করা থাকবে। ইমেজে লিঙ্কটা ইমপ্লিমেন্ট করা থাকবে। আপনি চাইলে এরাই কিন্তু এখানেও লিঙ্কটা ইমপ্লিমেন্ট করেছে, দেখেন এখানে কিন্তু অ্যামাজনেই যাচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, দেন হচ্ছে আপনি সোশ্যাল শেয়ারিং বাটনটা ইউজ করবেন। সেটা আমি আপনাদেরকে এই কম্পিউটার অ্যানালাইসিসেও বলেছিলাম যে আপনার সোশ্যালের সাথে ওয়েব মাস্টারদের সাথে আলাদা একটা কানেকশন থাকবে, আপনার একটা রিলিভেন্সি থাকবে যে না আপনার এই সব জায়গায়ও আপনার একটা প্রেজেন্স আছে। ওকে, এখানে আমি যেটা ছবির বিষয়ে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমি যে পোস্টগুলোতে তো ছবিগুলো ইউনিক হতে হবে। তো এখন আমরা যে কপিরাইট ফ্রি যে সাইটগুলো থেকে ছবি নিয়ে আসবো, কিন্তু আমি যে ছবিটা চাচ্ছি, যে প্রোডাক্টটা রিভিউ করতে চাচ্ছি, সেটার হয়তো কোনো ছবি আমার কাছে নাই, মানে ইউনিক কোনো ছবি নাই। সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? আপনি প্রোডাক্টটা কোথা থেকে নেবেন? অ্যামাজন থেকে নেবেন, তাই তো? জি জি। ওকে, আমি ইমেজটা ডাউনলোড করছি। এটা তো অবশ্যই কি আছে, এটা কপিরাইট ফ্রি না, এটা কি এটা আচ্ছা। কপিরাইট আছে, তাই তো? আমি ইমেজটা ক্লিক জি জি, করছি। হ্যাঁ, আমি যখন আমার সাইটে ব্যবহার করব তখন কি সমস্যা হবে কিনা আমি দেখেন আমি কিভাবে সেটাই ইউজ জানতে করতেছি চাচ্ছি। ইমেজটা দেখেন। আমি ফার্স্ট অফ অল এটা স্ক্রিনশট তুলতেছি। হ্যাঁ, আমি সেভ করলাম এটাকে। এখন আমরা ক্যানভাতে আপনারা যে লোগো টোগো যা আছে সবই ডিজাইন করবেন, কিন্তু ক্যানভার হেল্প নেবেন। হ্যাঁ, ক্যানভা ফ্রিতে অনেক ভালো কিছু দেয়। তো আপনি প্রথমে যেটা করবেন, আমি ফার্স্ট অফ অল যদি আপনি কোনো ইমেজে কিছু লিখতে না চান, এটা হচ্ছে তখনকার জন্য। তো আমার হচ্ছে 625/679। তো আমি এখানে একটা ক্রিয়েট ডিজাইন করব। আমি কাস্টম সাইজ করব। কত ছিল আমার? 652/679। 652/679 ক্রিয়েট ডিজাইনে গেলাম।
ক্যানভাতে আপনার ফাংশনগুলো দেখবেন, ক্যানভাতে সব এখানে সার্চ দেওয়ার পরে আপনার অনেক কিছু টেমপ্লেট চলে আসবে এটাতে। তো আপনি এখানে ইমেজটা আপলোড করে নেবেন। আচ্ছা আমি এটা বুঝতে পারতেছি না, আমি একটু কালার করে নিই, ব্ল্যাক করে নিই। আচ্ছা সে মনে হয় আমাকে অ্যাকুরেট ওয়েটটা দেয় নাই, আচ্ছা না দিলে সমস্যা, মিডলে রাখলাম, দেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমি এটা এখানে হোয়াইট করে দিলাম। তো দেখেন এটা যে এখন কিন্তু এটা কপিরাইট ফ্রি, আপনি এটা শেয়ারে গিয়ে এখান থেকে জাস্ট ডাউনলোড করে জেপিজি ফরম্যাট ডাউনলোড করবেন, কারণ অপটিমাইজ করার জন্য আমি জেপিজি ফরম্যাট লাগবে। এটা কিন্তু আপনি এখন কপিরাইট আচ্ছা। কেউ ধরতে পারবে না এটা, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওই ছবিটার মেইন সোর্স ফাইলটা না পেলেই কোনো সমস্যা নেই। এটা এখন আমরা যদি এটাকে ক্যানভার ইয়াটা দেখাবে, হ্যাঁ। জি জি জি। আচ্ছা যেহেতু ক্যানভাতে আসলাম, এখানে ঠিক আছে আপনার স্যার, থ্যাংক ইউ ক্যানভাতে স্যার। অনেক কিছু পাবেন। ক্যানভাতে আসার পরে এখানে আপনার যদি লেখেন লোগো সার্চ দেন, আপনার ক্যানভা নিয়ে যদি কাজ করেন, এখানে মনে করেন লোগো লিখে সার্চ দিলে হাজার হাজার লোগো চলে আসবে। তো এখানে আপনারা কাস্টমাইজ ইউজ করবেন। একটা ফ্রি অ্যাকাউন্ট থাকলে ভালো আর কি, আমি ভালো ভালো লোগো পেয়ে যাই, কিন্তু ফ্রিতেও ভালো লোগো পাওয়া যায়। দেন হচ্ছে আপনি কি চান, ফেসবুক ব্যানার চাইবেন, ফেসবুক ব্যানারও আছে, আপনার ইনস্টাগ্রাম যা দরকার সবই আছে এখানে। জাস্ট একটু ক্যানভা নিয়ে একটু রিসার্চ করবেন। এখানে তো আমাদের মেইন কাজ রিসার্চ করা। যে মনে করেন এটাতে গেলেন, এটাও কিন্তু শেষ না, এই যে এই সাইজের কিন্তু আপনি এখানে দেখেন টেমপ্লেটে গেলে হাজার হাজার টেমপ্লেট পাবেন, ঠিক আছে? আপনি যেইটা লিখে সার্চ করেন না কেন, দেখেন এলিমেন্টে যান, আপনি এলিমেন্টে কিন্তু সব ধরনের এলিমেন্ট ইউজ করতে পারবেন। আপনার যে টেক্সটে যান, আপনি কোনো কিছু যেটা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন এখানে। আপনি ফটোসে যান, এগুলো সব আপনি অ্যাড করতে পারবেন। স্টাইলে যান, এখানে অনেক অপশন ওরা দিয়ে রাখে। আর আমরা যখন ডিজিটাল মার্কেটারের জন্য ক্যানভাটা মনে করেন একটা আশীর্বাদ আর কি, বুঝছেন? আমরা তো ফটোশপ ইলাস্ট্রেটরের ওইদিকে যেতে গেলে কিন্তু আপনার এদিকে হয় না, তাই না? তা আমাদের জন্য ক্যানভা অনেক ভালো। জি 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 স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, ওয়েলকাম। আচ্ছা তো সবসময় একটা রিসার্চ মোডে থাকবেন। আসলে ডিজিটাল মার্কেটিং ফিল্ডটা হচ্ছে এরকম, আপনার নতুন নতুন জিনিস আপডেট হবে, আপনি সবসময় এই আপডেটের সাথে কোলাবরেট করে চলতে হবে, তাই না? আচ্ছা আমি এখানে যে সব সেক্টরে স্যার হ্যাঁ সব সেক্টরে, এটা ঠিক বলেছেন, আপডেট আপডেট থাকাই থাকতেই লাগে হয়। স্যার। আর এখানে বেশি আপডেট মনে করেন আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইনিং পারেন, ঠিক আছে? হ্যাঁ আপডেট আসে, কিন্তু ওই যে টুলসগুলো কিন্তু একই থাকে। আপনার টুলসে যদি দক্ষতা থাকলে কিন্তু কাজ করে যেতে পারবেন। কিন্তু দেখেন গুগল কিন্তু রেগুলার বেসিসে একটা আপডেট নিয়ে আসতেছে, তাই না? তা আমাদেরকে দেখেন কন্টেন্টগুলো আবার নতুন করে ইমপ্লিমেন্ট করা লাগে। তো এই যে ব্যাপারগুলো না পুনরায় করতে হয়। এতগুলো কন্টেন্ট, আপনার 1000-2000 কন্টেন্ট আবার ইমপ্লিমেন্ট করো, মানে এগুলো একটু জি স্যার, জি ব্যাপার সাথে আর কি। জি স্যার। আচ্ছা আমি সোশ্যাল লিখলেই চলে আসবে প্লাগইনসটা। এরা মনে হয় এটাকে নাম চেঞ্জ করেছে। সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন এ ধরনের পাবেন। তো এটা ইনস্টল করার পরে আপনারা এটা কাস্টমাইজেশন করবেন, যে আপনারা কোথায় হেডার ফুটার বা কোথায় সোশ্যাল বাটনটা রাখতে পারেন, ওখানে সেট করে দেবেন। তো এটা আপনারা পারবেন, যেহেতু প্লাগইনস ইউজ করা অলরেডি আপনারা শিখে গেছেন, সেটিংসে কি করতে পারবেন আশা করি। আচ্ছা দেন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন এটা আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসেও শিখবো, এখন আমি একটু দেখাচ্ছি।
আর এটার জন্য আমরা একটা অপটিমাইজেশন টুলসও ইউজ করব, সেটা আমাদের কন্টেন্ট রাইটিং ক্লাসে দেখানো হবে। এখন আমি এখানে যেটা বলেছি যেটা হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো দেখবেন সেগুলো হচ্ছে যেন লেন্থটা একটু বড় হয়, অর্থাৎ আপনার ইউজারদের থেকে যে লেন্থটা আছে সেটা যেন একটু বড় হয়। আচ্ছা আমি এটা নিচ্ছি না, আমি এখানে যে ইউজাররা আছে তাদের একটা ক্যালকুলেশন করি। ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ দিলে wordcounter.com নামে একটা সাইট আছে, এটা চলে আসবে। আচ্ছা স্মল এসইও টুলসে স্যার সব ফিচারই পাওয়া যায়। SEO পাওয়া যায়। আমি আসলে যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে যেটাতে আমি ইউআরএলটা সার্চ দিব, র্যাঙ্ক করতেছে না। মানে আপনি ইউআরএলটা ইমপ্লিমেন্ট করলে আপনার কতটা ওয়ার্ড আছে সেটা সে দেখাই দিবে। স্মল এসইও সবই করতে পারেন, আপনি প্ল্যাগারিজম চাইকে করতে পারেন। দেখি আমি এখন আমি কি সবগুলো বসে বসে তার ওয়ার্ডগুলো কপি করব? এটা তো আমার সম্ভব না। তারা দেখি এটাতে তো একই অবস্থা মনে হচ্ছে। দেখি এটাতে কি অবস্থা। স্মল এসইও টুলে র্যাঙ্ক করতেছে কিন্তু স্মল এসইও টুলসে মনে হয় স্যার লিংক দেয়া যায়। আমি Check স্মল করে এসইও টুলস নেবেন। ইউজ করি না, তো আমি যেটা ইউজ করি সেটা পাচ্ছি না আসলে। তো এখানে হচ্ছে আপনার লিঙ্কটা যদি যেখানে কম্পিটিটরের লিঙ্কটা ইমপ্লিমেন্ট করে দিলে আপনাদের ওয়ার্ড কাউন্টার দেখাই ফেলবে, এটা একটা নর্মাল ব্যাপার। তো দেখেন আমি একটা ক্যালকুলেটরে যাই, মনে করেন আপনার একটা কম্পিটিটরের 5টা কম্পিটিটর চিন্তা করবেন। মনে করেন ফার্স্ট কম্পিটিটর পেলেন হচ্ছে 3200 ধরেন 50 পেলেন, দেন হচ্ছে আরেকটা হচ্ছে 2800 পেলেন, দেন হচ্ছে আরেকটা 3500 পেলেন। এখন হচ্ছে 4টা নিয়েছি না, 4টা নিয়েছি, আরেকটা মনে করেন 2500 ছিল। এখন এটাকে আপনি 5 দ্বারা ভাগ করবেন। এখন আপনি চেষ্টা করতে হবে মিনিমাম 2400-র উপরে আপনার কন্টেন্টগুলো লিখতে হবে, অর্থাৎ এই মনে করেন আপনার কন্টেন্টটা 2500 থেকে 2800-র মধ্যে ওয়ার্ডের মধ্যে কম্পিটিটর লিখতে হবে। তো এই ক্ষেত্রে একটা আর্টিকেলে স্যার হ্যাঁ একটা আর্টিকেলে মানে আপনার যে ফার্স্ট র্যাঙ্কে যারা র্যাঙ্ক করতেছে তাদের আপনি প্রথম 5 জনকে অ্যানালাইসিস করবেন যে তারা কতগুলা ওয়ার্ড লিখতেছে তাদের ওয়ার্ড এই ইয়াতে ব্লগ কন্টেন্টে বা রিভিউ কন্টেন্টে যেটাই হোক। তো সেখানে হচ্ছে আপনারা ক্যালকুলেট করবেন। তবে এই কাজগুলো আমাদেরকে কিছু টুলস আছে, আমরা সার্ফার এসইও দেখব। সার্ফার এসইওতে এবং কি আমি তো প্রথমে শুরুতেই বলেছি আসলে এটা একটা ম্যান এবং এআই এর একটা কম্বিনেশন হবে আমাদের কন্টেন্ট রাইটিংটা। কারণ হচ্ছে দেখেন আমাদের যত কম্পিটিটর আছে আমরা সবগুলো কিন্তু অ্যানালাইসিস চাইলেও করতে পারবো না, তো আমাদের এআই এর হেল্পটা এই জায়গাটা নিতে হবে। আর কন্টেন্ট আমরা নিজেদের মতো করে লিখবো, অ্যাজ অ্যান এক্সপার্ট হিসেবে লিখবো। এটা তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা কন্টেন্ট লেখার সময় আমরা যাতে এর উপরে জানি, ভালো জানি, এই ধরনের একটা রিসার্চ মাইন্ড নিয়ে আমরা কন্টেন্টটা লিখতে হবে অ্যাজ অ্যান এক্সপার্ট। মনে রাখবেন কন্টেন্ট লিখবেন অ্যাজ অ্যান এক্সপার্ট, না হয় কিন্তু এখন ধরা খাবেন গুগলের কাছে। আমরা যে প্লাগরিজম রিমুভ করে দিয়ে যে কন্টেন্টগুলো লিখি সেগুলো লিখলে কিন্তু আপনি ধরা খাবেন। আচ্ছা যাই হোক, মেইন এই কাজগুলো কিন্তু আমাকে আমাদের টুলস করে দিবে।
তবে আমরা এইগুলো ব্যাপারগুলো জানতে হবে যে আসলে আমরা কিভাবে কত ওয়ার্ডের এই কিওয়ার্ডের উপরে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আর সবসময় লং কন্টেন্ট লিখবো, এটাতে গুগলের একটা প্রায়োরিটি পায়। পাশাপাশি হচ্ছে আমি আমার ইউজারদেরকে সব ধরনের তথ্য দিতে পারছি কি না সেটার জন্য কিন্তু আমাদের লং কন্টেন্টগুলোই দিতে হবে। আচ্ছা, এখানে আপনার সাইটে যে ইউজাররা আসবে, ইউজাররা যে টাইম স্পেন্ড করবে বা ইউজাররা মনে করেন আপনার এখানে আসলো, ওয়েবসাইটে আসলো, আসার পরে আমরা আমাদের হোম পেজটাতেই যাই। এখন ইউজাররা আপনার হোম পেজে আসলো, আসার পরে কি হলো, তারা এই কন্টেন্ট এখানে ক্লিক করলো, এই কন্টেন্ট ক্লিক করলো, বা মানে প্রত্যেকটা ক্লিক করে করে তারা মনে করেন এই পেজে কিছুক্ষণ ছিল, থাকার পরে এই পেজে চলে গেল। তো আসলে তারা এই যে ডিউলিং টাইমটা কিন্তু আপনাকে বাড়াইতে হবে। এই ডিউলিং টাইমের জন্য যে ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভনেস তৈরি করার জন্য আপনাকে মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করতে হবে। যেমন ভ্যারাইটিস ধরনের ইমেজ ইউজ করতে হবে, ভালো কোয়ালিটির, আপনার ভালো ভিডিও ইউজ করতে হবে, যেটা আমি ইউটিউব থেকে আপনার ভিডিওগুলো ইউজ করতে পারেন। ওকে ভাইয়া ডুয়েল টাইমের কনসেপ্ট আরেকবার একটু বলবেন প্লিজ। ডুয়েল টাইমটা হচ্ছে আপনি অথেন্টিক ইনফরমেশান দিতে হবে ইউজারদেরকে। আপনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করতে হবে যাতে আপনি ইউজার ধরে রাখতে পারেন, ঠিক আছে? আমি যেটা বললাম, মনে করেন যেটা আমি মেইনলি বাউন্স রেট নিয়ে কথা বলতেছিলাম। বাউন্স রেটটা আসলে কি হয়? বাউন্স রেটটা মনে করেন আপনার একজন ইউজার আসলো, সে এই কন্টেন্টে চলে গেল, কিছুক্ষণ ছিল, আবার এই কন্টেন্টে চলে গেল, কিছুক্ষণ ছিল, আবার এই কন্টেন্টে চলে গেল। তো ইউজাররা যদি এভাবে এক্সচেঞ্জ করতে থাকে, আপনার কিন্তু বাউন্স রেটটা অনেক বেড়ে যাবে। আমি যদি একটা, আচ্ছা এই সাইট না, একটা সাইটের বাউন্স রেটটা যদি একটু দেখি, বাউন্স রেটটা আসলে কি? একটা সাইটের বাউন্স রেট থাকবে, এটা স্বাভাবিক। তারা অফ করে রেখেছে। আচ্ছা আমি যদি এখানে আসি, দেখেন এই সাইটের বাউন্স রেট হচ্ছে 49.79%, অনেক কম। আপনি যদি এই বাউন্স রেটটা, আপনার সাইট যখন দেখবেন যে ভালো কন্টেন্ট থাকবে না, আপনার 96% বাউন্স রেট থাকবে। অর্থাৎ ডিউলিং টাইমটা হচ্ছে এটা। ডিউলিং টাইম যদি আপনি বাড়াইতে না পারেন, তখন আপনার বাউন্স রেটটা অনেক বেড়ে যাবে। যেমন আমি এই কন্টেন্টে আসলাম, আসার পরে আমি কন্টেন্টটা একটু চোখ বুলালাম, আমি কিছুক্ষণ টাইম ওয়েট করলাম, এইটা হচ্ছে আমার ডিউলিং টাইমটা। মানে আমার টাইমটা আমি এখানে দেখতেছি, যেমন তার গ্রাফগুলো দিচ্ছে সে, ঠিক আছে? মানে এই স্পেসিফিকে যে তার এই যে বিভিন্ন ধরনের, তার কিন্তু দেখেন এই ছবিটা কিন্তু আমি অ্যাট্রাকটিভ হয় নাই তার। তো তার কন্টেন্টটাও অ্যাট্রাকটিভ হইতে হবে, তার ইমেজগুলো অ্যাট্রাকটিভ হইতে হবে। তো এটা পড়ার পরে একটা ইউজার যাতে কত সময় ধরে আপনার এখানে স্টে করতেছে, ঠিক আছে? আর ডিউলিং টাইমে যেটা অপোজিট, সেটা হচ্ছে আপনার বাউন্স রেট। একটা সাইডের বাউন্স রেট আপনি লেস দেন যদি 50% রাখতে পারেন, তাহলে সেটা কিন্তু ভালো সাইটের জন্য। তাহলে বাউন্স রেটটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ইউজাররা বাউন্স করতেছে, একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে যাচ্ছে। তো এই বাউন্স রেটটা কেমন, যে আপনার ইউজাররা ডিউলিং টাইম যদি বেড়ে যায়, আপনার বাউন্স রেটটা কমে যাবে। তো এই জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে, অ্যাট্রাকটিভ মাল্টিমিডিয়া ইউজ করতে হবে এবং অথেন্টিক কন্টেন্ট, যে আপনি ইউজারদেরকে একজন এক্সপার্ট হিসেবে লিখছেন। ওকে, তো এই যে আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই অন পেজ এসইওর ক্ষেত্রে। তো মেইনলি আমরা যখন কন্টেন্ট রাইটিং ক্লাস করব, আমরা এই যে পেপারগুলো দেখেছি, এই পেপারগুলো আমরা কন্টেন্টে ইমপ্লিমেন্ট করে দেখব। তো অন পেজ এসইও আসলে আপনাদের কাছে ইজি মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা কম্পিউটার অ্যানালাইসিসটা দেখেছেন, তো এই জন্য হয়তো ইজি মনে হচ্ছে। আর ইজি হওয়ার জন্য আমি কম্পিউটার অ্যানালাইসিসটা ভালো করে ক্লাসটা নিয়েছিলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর এসইওর মধ্যে যে দুইটা ফ্যাক্টর আছে, একটা অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। তো অন পেজ এসইওটা যদি আপনি ভালো করে করতে পারেন, আবার কম্পিউটার দিয়ে অ্যানালাইসিস যদি ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা অনেক এগিয়ে থাকবেন। তো এখানে মনে হয় আমি প্রায় 20টা ফ্যাক্টর মতো বলেছি। এই ফ্যাক্টরগুলো গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এর মধ্যে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ।
আর এই কাজগুলো আপনারা ভালো করে করতে পারলে ইনশাআল্লাহ আপনি ওয়েবসাইটে র্যাঙ্ক পেয়ে যাবেন। তা আপনার ভাইয়া আমরা সাইটে যখন কন্টেন্ট দিব, যখন অ্যাফিলিয়েট লিংক কোনো কিওয়ার্ডের ভেতরে আমরা বসাবো, সেক্ষেত্রে ওই অ্যাফিলিয়েট লিংকটা সেক্ষেত্রে কিওয়ার্ডে কেন বসাবেন? মানে যেই একটা এমন কিওয়ার্ড যে কিওয়ার্ডটা অ্যাফিলিয়েট লিংকগুলো মেইনলি হচ্ছে আপনার এই বাটনে থাকবে। এইখানে বাটনগুলো আচ্ছা, তো content-এর তো আপনার মানে এই কন্টেন্টের বাটনটা থাকবে, কিন্তু ওই এই কন্টেন্টে যখন আমি যাব, যাওয়ার পরে যেই বাই অন অ্যামাজন থাকে, ওই বাই অন অ্যামাজনে কিন্তু আপনার লিংকটা থাকবে, ইমেজে লিংকটা থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু মানে বাটন ছাড়া আমরা টেক্সটের ভেতরে কোনো লিংক ইউজ করতে পারবো না, না? ইউজ করতে পারবেন না কেন? ওটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে থাকবে। মনে করেন এই যে এরা কিন্তু ইউজ করেছে, আমি আপনার এই যে এখানে কিন্তু, আচ্ছা এটা না, এই যে এই হেডিংটা দেখেন, এটা কিন্তু আপনাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, দেখতে পেরেছেন? জি 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 জি। মানে এই যে এইরকম লিংক আমরা কিভাবে করতে পারি? পাশাপাশি এই লিংকটা কি আমরা ডু ফলো রাখবো নাকি নো ফলো রাখবো ভাইয়া? এগুলা নো ফলো রাখবেন। ওইটা আমরা কিভাবে করতে পারি ভাইয়া, নো ফলো? নো ফলো ওখানে লিংকে অপশন আমি পেয়ে যাবেন, যে নো ফলো করার একটা অপশন পেয়ে যাবেন। যখন আমরা কন্টেন্ট রাইটিং এ লিংকটা ইমপ্লিমেন্ট করব তখন দেখতে পারবেন। আচ্ছা এখানে যদি ওয়ার্ডপ্রেস একটু আসি, ধরেন আমি এই যে লিংক ইনসার্টটা পেলেন না, এখানে আপনারা লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি। ওকে, এই যে লিংকটা আপনি অ্যাড লিংক দিয়ে দিবেন, এখানে আপনি লিংকটা ইনসার্ট করবেন, তো এখানে আপনার এই অ্যাঙ্কর টেক্সট হিসেবে থাকবে আর কি। কিন্তু নো ফলোটা কিভাবে করতে পারি? এখানে আপনার ডু ফলো নো ফলোর অপশন পাবেন যখন আমি লিংকটা ইনসার্ট করব। আচ্ছা এখানে আপনি একটা অপশন পাবেন ডু ফলো এবং নো ফলোর অপশনটা, বা আমরা একটা কোডও ইউজ করি যেটা আমরা ইমপ্লিমেন্ট করে দিলে ওই লিংকটা নো ফলো হিসেবে কাজ করে আর কি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা তো আপনাদের এই ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আরেকটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার জি। ছিল আমার। ওই কন্টেন্টের ভেতরে আমরা ইন্টারনাল লিংক কিংবা এক্সটার্নাল লিংক যখন করার দরকার পড়বে, সেক্ষেত্রে কোনো রেশিও মেনটেন করা কি দরকার আছে? অবশ্যই আছে। আপনি দেখেন এটা আমরা মনে করতে হবে না, এটা আমাদেরকে টুলসে মনে করাই দিবে। জি। ধরেন আমি আবার যাই, আমার ড্যাশবোর্ড কোথায় আছে, পেজে যাই, ধরেন অ্যাবাউট পেজে আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই। এটা নেক্সট ক্লাস আপনি দেখতে পারতেন, তো আমি একটু দেখাই। সেটাতে থাক। ধরুন আমার কিওয়ার্ডটা দিলাম
আমি তো ইন্টারনাল লিঙ্কিং ক্ষেত্রে বলেছি 2-3টা ইউজ করবেন, এক্সটার্নাল লিঙ্কিং মিনিমাম একটা ইউজ করতে বলে, মিনিমাম। ওকে, মানে দেখেন এটা হচ্ছে আমার কি ফ্রেজ, অর্থাৎ এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন দেখেন সে কিন্তু, আমি যদি এসইও অ্যানালাইসিস যাই, সে সব কিন্তু রাগ হয়ে থাকবে। দেখেন এখানে বলতেছে যে ফার্স্ট অফ অল দেখেন এই যে আপনার আউটবাউন্ড, নো আউটবাউন্ড লিঙ্ক, আমি কোনো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপ্লাই করিনি। দেন হচ্ছে কোনো ইমেজ ইউজ করি নাই, ইন্টারনাল লিঙ্ক, এগুলো সব রেড। আপনার এখানে আমি কি ফ্রেজ ইউজ করতে, সে আমাকে মানে এখানে হচ্ছে গুড রেজাল্টগুলো আমাকে দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন ইউজ করি নাই, কি ফ্রেজ ডেনসিটি আমার এখানে হচ্ছে যে 2 টাইমস রাখতে হবে, এই ইয়াতে আমি এটা রাখি নাই। তারপর হচ্ছে কি ফ্রেজ ইন টাইটেল, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এগুলো কিন্তু একটা, আমি এগুলো সবগুলো কিন্তু আপনাদেরকে অন পেজেসের ক্ষেত্রে বলেছি, এগুলো হচ্ছে আমি টুলসের মাধ্যমে করব। দেখেন আমি যদি একটা আউটবাউন্ড লিঙ্ক ইমপ্লিমেন্ট করি, ধরেন আমি মানে একটা লিংক ইউজ করলেই তো লাল বাতিটা সবুজ হয়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা কত পার্সেন্ট বা কয়টা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে, গুগল ফ্রেন্ডলি হতে পারে? ইন্টারনাল লিঙ্কিং ক্ষেত্রে আপনি 2-3টা ইউজ করবেন, সেটা তো আমি বললাম 2 থেকে 3টা আপনি ইন্টারনাল লিঙ্কিং আচ্ছা, ইউজ আচ্ছা। করবেন। আর আউটবাউন্ড লিঙ্কিং ক্ষেত্রে মিনিমাম একটা ইউজ করেন, ঠিক আছে? আউটবাউন্ড লিঙ্ক আচ্ছা, আচ্ছা, একটা 2টা ইউজ করতে পারেন, মিনিমাম একটা ইউজ করেন, ঠিক আছে? যাতে ওই আউটবাউন্ড লিংক গুলো ভাইয়া আমরা ওই নো ফলো দিলে কি সমস্যা আছে? নো ফলোই দিবেন আউটবাউন্ড লিঙ্কগুলো, নাকি- আপনি ডু ফলো কতগুলো দিবেন, যেগুলো আপনি মেইনলি হচ্ছে গেস্ট পোস্টিং নেবেন, ওগুলো ওই লিঙ্কগুলোই আপনি হচ্ছে ডু ফলো দিবেন, ঠিক আছে? যেগুলো হচ্ছে আপনি আচ্ছা, আচ্ছা। বাইং করে বা আপনার ট্রাস্টেড সাইটগুলো থেকে আপনি মনে করেন উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক দিচ্ছেন, সেটা তো আপনি অবশ্যই ডু ফলো দিবেন না, নো ফলো ইউজ করবেন, তাই না? দেন এখানে আমরা রিডেবিলিটি দেখতে পারবো। তো এইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট অপটিমাইজ করার সময় আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো আজকে আপনাদের আর কোনো কোশ্চেন আছে এই ক্লাস নিয়ে? আর ক্লাস কি আপনারা আজকে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার একটা কোশ্চেন করি। করেন। স্যার আমার একটা ডোমেইন কিনা আছে ডেভেলপার পারভেজ, এটা কি কাজে লাগানো যাবে? এটা তো আপনার অথরিটি সাইট হিসেবে আপনি ইউজ করতে পারেন, আর গুগল তো এখন মানে অথরিটি সাইট এটা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে? আপনি জানেন এখন এই যে অ্যাফিলিয়েট, থিম অ্যাফিলিয়েট দিয়ে মানুষ কতটা ইনকাম করে জানেন, কত কমিশন পায়? এই যে আপনি থিম ডেভেলপার যেহেতু আছে, আপনার নিশের সাথে আপনি থিম অ্যাফিলিয়েশন তো করতে পারেন। ভাবেন এগুলো আপনার যেহেতু আপনি বললেন যে ওয়ার্ডপ্রেসেও শিখেছেন, তাহলে তো আপনার এই জায়গাটা একটা দক্ষতা আছে, এই জায়গাটা আপনি একটা চিন্তা করেন, এই জায়গায় কিন্তু ভালো একটা স্কোপ সবারই থাকে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। থিম অ্যাফিলিয়েশন কিন্তু এখন মানে যদি করতে পারেন একটু ধৈর্য ধরে, কিন্তু এটা কিন্তু ভালো একটা আউটপুট আসবে। জি স্যার। আর যেটাই শুরু করেন, শুরু করে যদি কিছুদিন লেগে থাকেন, ইনশাল্লাহ একটা আউটপুট অবশ্যই আসবে। জি স্যার, জি স্যার। আমার ধরেন ওই মিড লেভেল ডিজাইন করতে পারি আর কি, কেবল ইয়াতে স্যার। মিড লেভেল থেকে তো আপার লেভেলে যাবেন, তাই না? জি যদি স্যার, আপনি জি একদম স্যার। স্টার্টিং থেকে তো কেউ গাছের আগে উঠে যেতে পারেন, আস্তে আস্তে মিড লেভেল আসে, দেন এক্সপার্ট লেভেলে আসে, তাই না? মানে সবকিছু অল্প অল্প করে শেখা হয়েছে স্যার। না, একটা জায়গায় এক্সপার্ট হন, ঠিক আছে? আপনি যে এখন দেখতেছেন, তো আপনি যদি সাইট ডিজাইন করলে কিন্তু সাইডে অলওয়েজ ডিজাইনিং করতে পারেন। জি আর স্যার। আপনি যেহেতু ডিজাইনিং করেন, ডেভেলপারদের তো ফ্রিল্যান্সিং মোডেও কাজ করার অনেক সুবিধা থাকে, এটা তো করতে পারেন। ফ্রিল্যান্সিং এ করেছি স্যার কিছুদিন, কিন্তু টাইম মেইনটেইন করতে পারি না, তো এর জন্য ধরেন এটা একটা অ্যাফিলিয়েটের। আমিও আগে ফ্রিল্যান্সিং আবার আমিও আগে ফ্রিল্যান্সিং করতাম, যেটা হচ্ছে আমার টাইম মেইনটেইন, মানে রাতে জায়গাটা আমার খুব খারাপ লাগতো, এই জন্য আসলে আমি ওই রাত্রি জায়গাটাই আমার সমস্যা। আর স্যার আমি ব্যাকলিংসও করতে পারি স্যার, ও তাহলে তো ভালো। এসইও কোর্সও করা আছে, ব্যাকলিংস করতে পারি।
তো আপনার কাছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর করা জন্য। আছে, আপনার আমাদের কোর্সটা কেমন লাগছে আপনার? আপনার তো একটা জেনুইন ফিডব্যাক পেতে খুবই হবে। ভালো আছে স্যার, খুবই ভালো স্যার। ওকে, মানে অনেকই মানে ম্যাচিং আছে স্যার, মানে মানে সহজ হচ্ছে আপনি যেগুলা বলছেন না স্যার, মানে আমার বোঝাটা সহজ হচ্ছে কারণ পরিচিত তো। জি জি জি, হ্যাঁ এই জন্য বলছি আর কি, মানে আসলে কোর্সটা কেমন লাগছে এই জন্যই। জি স্যার, জি স্যার, হ্যাঁ। ভাই আমাদের পরবর্তী ক্লাস কি কন্টেন্ট রাইটিং এর উপরে, তাই না? রাইটিং এর উপরে। জি কন্টেন্ট রাইটিং মেইনলি হচ্ছে আমরা যেহেতু রিভিউ কন্টেন্টগুলো লিখবো, আমাদের রিভিউ কন্টেন্ট নিয়ে থাকবে আর কি। জি, আপনি তো এখন নেবেন আমি- ভাই, তাই না? না, ম্যাডাম নিবে আমাদের। ম্যাডাম আমাদের ক্লাস একটা করেছেন আপনারা, আচ্ছা। তাই না? জি, একটা ক্লাস হয়েছিল ম্যাডামের। এখন স্যার আমি সাইট ডিজাইনও করতে পারবো, ব্যাকলিংসও করতে পারবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতে পারবো। এখন খালি আমার একটা দরকার স্যার, একটা নিশ। আচ্ছা, তাহলে আপনি একটু সহজ নিশ নেন, যে আমি যে কিচেন নিশটা দেখাই এটা তো কম্পিটিশন একটু বেশি, তবে নিশটা সহজ, মানে অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে, তো আপনি নতুন একটা সাইট ডেভেলপ করেন এই ধরনের সহজ নিশ নিয়ে করেন। দেন হচ্ছে আপনার ওই ডোমেনটাও রাখেন, আপনি যখন একটা আর্নিং জেনারেট করতে পারবেন তখন থেকে আপনি জি স্যার। ওইটাও থিমের অ্যাফিলিয়েশনটা করতে পারেন, ঠিক আছে? না স্যার, আমার দুই মানে করতে হবে, যেহেতু আপনি পরামর্শ দিলেন স্যার, আমারও ভালো লাগছে। ওই থিমের ওটা আমি ধরেন করলাম, আর যেটা বলছেন স্যার ব্লিন্ডার, এটা বলছেন স্যার। হ্যাঁ, একটা আমি বলছি কি, একটা সহজ নিজ দিয়ে শুরু করলে প্রথমে যদি একটা মানে সাইট থেকে যদি ইনকাম নিয়ে আসতে পারে, নিজের কাছে ভালো লাগা কাজ করে না, আমি সেকেন্ড প্রজেক্টও কাজ করব, মানে সেকেন্ড একটা প্রজেক্ট দাঁড় করাবো, এবার কিন্তু সবাই আমার তো- যারা যদি একটা প্রজেক্ট সাকসেসফুল হতে পারে, পরপর 2-3টা প্রজেক্ট কিন্তু করে ফেলে। জি স্যার, আমার তো ধরেন আপনার প্রায় 1,00,000 টাকা গেছে এদিকে ধরুন স্যার। আমি তো কিছু জানতাম না স্যার, আমি যে ওয়াটার ফিল্টার নামের একটা নিশ নিয়ে মানে কাজ করতে গেছি আর কি, মানে ধরেন এর জন্য নিজে থেকেই স্যার এখন শিখছি যে যা করবো নিজে নিজেই। না, তবে আলটিমেটলি যখন প্রজেক্ট অনেক হয়ে যাবে, আপনি নিজে নিজে কাজ করতে পারবেন না, আপনার একটা টিম লাগবে, ঠিক আছে? আগে নিজে একটু ইয়া হন, স্টেবল হন, দেন একটা টিম দাঁড় করাই ফেলেন, দেখেন আপনার নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া হয়ে যাবে। স্যার এর জন্য আমি কোর্সটা নিয়েছি যে আমি অ্যাফিলিয়েট মানে জিনিসটাই আমি আগে শিখবো। জি। পারভেজ ভাই, upstack.com নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ আমি একটু দেখেছিলাম, এটা upstack.com। ওরা বেসিক্যালি ডেভেলপারদেরকে হায়ার করে এবং বিভিন্ন কোম্পানির সফটওয়্যার তৈরি করে দেয়। ওদের একটা অ্যাফিলিয়েশন আছে, আপনি যদি ওদের অ্যাফিলিয়েশন করেন, পার কনভার্সনে $500 হচ্ছে ওরা অনার করে। তাহলে তো ভাই আরো কম্পিটিটর অনেক থাকবে ভাই। কিন্তু সুযোগ আছে, যেহেতু আপনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, সুযোগ যেহেতু আছে, আপনি আপনি একজন ট্রাই ভালো করে দেখেন, ডেভেলপার। ঠিক আছে? আর এখানে একটা ব্যাপার কি হয়, মনে করেন আপনি যখন এরকম একটা কোর্সে এনরোল করেন, এখানে একটা আপনার যারা পার্টনার থাকে, যে বেচ টিম থাকে, তাদের একসাথে একটা কোলাবোরেশন হয়, দেখবেন যে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেন, দেখবেন যে অনেক কিছু, দেখবেন আপনি অনেক কিছু জানেন না, কিন্তু আপনার টিমমেট অনেক কিছু জানে, তাই না? জি স্যার, জি স্যার। এই জিনিসগুলো একটু সবার সাথে শেয়ার করলে আপনাদের এটা ভালো হবে, ঠিক আছে? জি স্যার। আর গ্রুপ ডিসকাশনের উপরে কিন্তু আপনার ওয়ার্ল্ডে সবচেয়ে কিন্তু গ্রুপ ডিসকাশনকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ক্লাস জি স্যার, আমরা যত জায়গায় স্যার এই যে পর্যন্ত কোর্স করেছি সব জায়গায় স্যার হলো মেসেঞ্জার গ্রুপ করে দেয় এই কোলাবোরেশন করার জন্য স্যার। আচ্ছা, আমরা আসলে একটু ব্যস্ত, তো আমাদের প্ল্যান আছে, বুঝছেন, এখন গ্রুপ করব আমরা, বুঝছেন, এখন হচ্ছে সব জায়গায় অনেক ব্যস্ত থাকি, তো এই জন্য আসলে করা হয় না আর কি। জি স্যার, জি স্যার। কারণ অনেক সময় নিউ ভাবে অনেকজন একটু এক্সপার্ট থাকে তো মানে ব্যাচের মধ্যে, আপনার ওই কাজ টাজ পাইলে ধরেন বুঝতে না পারলে ওই গ্রুপ থেকে হেল্প করে বা ধরেন এরকম হুম। যাই যেভাবে পারে আর কি সাহায্য করে আর কি। ধরেন টিম ওয়াইজ কাজ করলে সাকসেসটা বেশি আসে স্যার। জি, হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব নাকি? জি ভাই, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ওকে। আর যদি আসসালামু কোনো আলাইকুম। ইনকোয়ারি থাকে বা কোনো বিষয়ে প্রবলেম থাকে, আপনারা ডিরেক্ট সাপোর্টে ফোন করবেন, আপনার যে ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে চান ওনারা আপনাদেরকে ম্যানেজ করে দেবে, ওকে? ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।